হ্যালো এভরিওয়ান, স্বাগতম সকলকে রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের ভার্সিটি স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট ক্লাসে। এই ক্লাসে আমরা রসায়ন প্রথম পত্রের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হতে ভার্সিটির জন্য যা কিছু প্রয়োজন সবকিছু কম্প্যাক্টলি দেখব। হোপফুলি এই ক্লাসটা করলে তোমাদের ভার্সিটিতে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার হতে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবা। ওকে, সো আমরা একেবারে বেসিক থেকে দেখব কি কি তোমাদের জন্য প্রয়োজন এবং কি কি আমরা হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে সহজে করতে পারি। দেখো ভাইয়া, সর্বপ্রথম আমরা এই চ্যাপ্টার অ্যানালাইসিস বা টপিক অ্যানালাইসিস যদি একটু আমরা দেখে নেই। দেখো ভাই, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার এই টপিকগুলো থেকে আমাদের বিগত বছরে সবথেকে বেশি প্রশ্ন আসছে। তো আমরা যদি এই টপিকগুলো ক্লিয়ার করতে পারি, আশা করা যায় আমরা পরীক্ষায় একটা ভালো রকমের কমন পাওয়ার সম্ভাবনা থাকে। সো দেখো ভাইয়া, সর্বপ্রথম আমাদের গ্রিন কেমিস্ট্রির বিভিন্ন নীতি আছে। তোমরা জানো গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতি, এগুলো থেকে মাঝে মাঝেই পরীক্ষায় প্রশ্ন আসে। খুব একটা ইম্পর্টেন্ট আমি বলবো না, বাট তোমাকে অবশ্যই পড়তে হবে। ওকে, সো তারপরে দেখো রাসায়নিক পরিবর্তনের মধ্যে আমরা মেইন যে জিনিসটা নিয়ে কথা বলি, এটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাব। বিক্রিয়ার হার কি এবং এবং এই বিক্রিয়ার হারের উপর নিয়ামকের প্রভাবগুলো কি, এবং একই সাথে বিভিন্ন ধরনের প্রভাবক অনুঘটক যে আছে সেগুলো নিয়েও আমরা কি কথাবার্তা বলি। এবং একই সাথে আমাদের রাসায়নিক সাম্যাবস্থাও আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমরা যদি বলি লা শাতেলিয়ার নীতি, ওকে, তাপ চাপ ঘনমাত্রা বাড়ালে কি হয়, কমালে কি হয়, সেই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। একই সাথে আমরা জানি সাম্যদ্রব্য কেপি কেসি, ওকে, এই টাইপটা থেকেই তো মেইনলি এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন আসে, তাই না? তোমরা তো এই চ্যাপ্টারটা চিনোই কেপি কেসির ম্যাথের জন্য, তাই না? ওকে, তারপর দেখো ভাইয়া, আমাদের যে অম্লের তীব্রতা, বিভিন্ন ধরনের অ্যাসিডের তীব্রতা, ক্ষারের তীব্রতা খুব একটা পরীক্ষায় আসে না। অম্লের তীব্রতাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং একই সাথে আমাদের বাফার দ্রবণ ও দ্রবণের পিএইচও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন এসে থাকে। এবং একই সাথে তোমরা কৃষিক্ষেত্রে পিএইচ এগুলো একটু বই থেকে ভালোভাবে দেখে নিবা। কৃষিক্ষেত্রে পিএইচ এর ব্যবহার কেন 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 হয়, কেন লাগে? কারণ কি, নির্দিষ্ট একটা ইয়ার বাইরে বা নির্দিষ্ট ইয়ার কম যদি পিএইচ হয়ে যায়, তাহলে ফসল কি ভালোভাবে হবে? উত্তর হচ্ছে না। এবং একই সাথে আমরা বলতে পারি যে তাপোৎপাদী বিক্রিয়ায় ও তাপহারী বিক্রিয়ার যে প্রভাবকের যে ভূমিকা, বা আমি যদি বলি তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ বৃদ্ধি করলে কি হয়, তাপহারী বিক্রিয়ায় তাপ কমালে কি হয়, এই টাইপের অনেক প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি যে তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার আছে। ওকে, সো তাও আমরা একেবারে দেখবো আসলে পরীক্ষায় তোমাদের কি কি রাখবে। ওকে, সো আমরা যদি সর্বপ্রথম গ্রিন কেমিস্ট্রির বিভিন্ন নীতিসমূহ দিয়ে শুরু করি ভাইয়া। সর্বপ্রথম আমাদের গ্রিন কেমিস্ট্রির বিভিন্ন নীতি আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমাদের গ্রিন কেমিস্ট্রির প্রায় 12টা নীতি আছে ভাইয়া। কয়টা নীতি ভাইয়া? 12টা নীতি। এই গ্রিন কেমিস্ট্রি বলতে আসলে কি বোঝায়? আমেরিকায় এককালে একটা আন্দোলন হয়েছিল 1990s এর দিকে। এই আন্দোলনের মেইন মোটো ছিল পরিবেশের ক্ষতি কম করা। আমরা যে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ইউজ করি, এগুলো পরিবেশের অনেক ক্ষতি করে। সো তারা বলতেছিল আমরা যে কাঙ্ক্ষিত উৎপাদটা চাই, আমরা যে প্রোডাক্টটা চাই, এটা তৈরি করতে যত কম রাসায়নিক পদার্থ ইউজ করা যায় এবং যত বেশি উৎপাদ পাওয়া যায়, কাঙ্ক্ষিত উৎপাদ, এবং যত কম বর্জ্য উৎপন্ন করা যায়। সো এই যে এত বেশি বর্জ্য যেন কম উৎপন্ন হয়, যেন পরিবেশের ক্ষতি কম হয়, এই জন্যই মূলত গ্রিন কেমিস্ট্রির উদ্ভব, এবং সেখান থেকে গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি আসছে। তো এখন এগুলো মনে রাখবো কিভাবে ভাইয়া? তো তোমরা অনেকেই এগুলো মুখস্থ করতে যাও, বাট এগুলো মুখস্থ আসলে করা লাগে না। দেখো ভাই, এখানে ছন্দে ছন্দে গ্রিন কেমিস্ট্রি বলে একটা ইয়ে আছে। কি দেওয়া আছে? ছন্দে ছন্দে গ্রিন কেমিস্ট্রি। এখন কিভাবে দিছে এগুলো যদি আমরা একটু দেখি। দেখো, প্রথম লাইনটা যদি তুমি একটু খেয়াল করো যে ন্যূনতম ঝুঁকি, ন্যূনতম ঝুঁকি অর্থাৎ কোনো কিছু যদি পরিবেশের জন্য গ্রিনার হয়, সবুজ পরিবেশের জন্য অর্থাৎ ভালো হয়, সেটাতে অবশ্যই ঝুঁকিটা কম হবে। আচ্ছা, এবং এর সাথে ন্যূনতম উপজাতক। উপজাতক মানে হচ্ছে বর্জ্য ভাইয়া। উপজাতক মানে বর্জ্য। সো তোমার বর্জ্যটা তো কম লাগবে, তাই না? তুমি যে উপজাতকটা চাইতেছো, এক্সট্রা যে ইয়াটা চাইতেছো, এটা তো কম লাগবে, তাই না? সো উপজাতক কি বেশি হওয়া যাবে? এজন্য ন্যূনতম উপজাতক। তারপর যদি বলি ভাইয়া নিরাপদ কেমিক্যাল। নিরাপদ কি? কেমিক্যাল। তো আমাদের কেমিক্যালটা তো নিরাপদ হতে হবে, তাই না? কেমিক্যালটা নিরাপদ হতে হবে। আচ্ছা। তারপর দেখো ভাইয়া, নিরাপদ দ্রাবক। দ্রাবকটা অবশ্যই নিরাপদ হতে হবে। নবায়নযোগ্য কাঁচামাল। আর বর্জ্যের বধ করবে। দূষণ নিয়ন্ত্রণ, আর দুর্ঘটনার প্রতিরোধ, অ্যাটম ইকোনমির প্রভাবকীয় ভূমিকা, অ্যাটম ইকোনমি আর প্রভাবকীয় ক্ষমতা,
প্রাকৃতিক রূপান্তরে শক্তি দক্ষতা। এটা হচ্ছে একটা ছন্দের মতো করে বলা আছে আরকি। তো এই ১২ টা নীতি তুমি জাস্ট দেখবা কোনগুলো আমাদের পরিবেশের জন্য ভালো, কোনগুলো আমাদের পরিবেশের জন্য খারাপ। খুব একটা প্রশ্ন আসলে ব্যাপারটা এরকম না, বাট 45 চলে আসলে কিন্তু যারা তোমরা থিওরি বেসড প্রশ্ন দিবা, অর্থাৎ যারা বি ইউনিট এবং সি ইউনিটে যারা এক্সাম দিবা তাদের জন্যও কিন্তু এটা ইম্পর্টেন্ট। ওকে? সো আমরা সবাই দেখব। ওকে? সো এটা থেকে প্রশ্ন কিন্তু দিলে থিওরি থেকে দিতে পারে। আচ্ছা, তো কিভাবে প্রশ্ন হয় আমরা দেখি। প্রশ্ন সলভ করে পড়লে ইনশাআল্লাহ আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো ভাই বলতেছে গ্রিন কেমিস্ট্রির ১২ টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়? তুমি কি অপশন দেখে জিনিসগুলা বলতে পারবা? এই গ্রিন কেমিস্ট্রির ১২ টি নীতির মধ্যে কোনটি সঠিক নয় বলো তো ভাইয়া? আচ্ছা, নিরাপদ দ্রাবক ব্যবহার। আমরা একটু আগে দেখে আসলাম না যে নিরাপদ দ্রাবক ব্যবহার করতে হবে? তাহলে এটা ঠিক আছে। বর্জ্য পদার্থ রোধকরণ, হ্যাঁ, উপজাত কম হতে হবে বা বর্জ্য পদার্থ কমাইতে হবে। বা এইটা যদি বলি উপজাত কি ন্যূনতম না? তাহলে ন্যূনতম উপজাতকও আমাদের অ্যান্সার হতে পারে। তারপরে দেখো ভাইয়া প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা। আমরা ন্যূনতম কেমিক্যাল পড়ছিলাম যে আমাদের কেমিক্যাল যেইটা আছে এটা কি হবে? ন্যূনতম হবে। কিন্তু প্রাকৃতিক কেমিক্যাল বলে কি কিছু পাইছিলাম? প্রাকৃতিক কেমিক্যাল বলে? উত্তর হচ্ছে প্রাকৃতিক কেমিক্যাল তো হয় না, তাই না? কেমিক্যাল আবার প্রাকৃতিক কিভাবে হইল? তাই না? সো এই যে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম। এটা আমাদের গ্রিন কেমিস্ট্রির ১২ টি নীতির মধ্যে নাই। ওকে? সো এই জিনিসগুলা আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। ওকে? সো গ্রিন কেমিস্ট্রি ১২ টি নীতির মধ্যে কি আছে কি নাই? এটা হচ্ছে প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা গ্রিন কেমিস্ট্রি ১২ টি নীতির মধ্যে নাই। অর্থাৎ তুমি যদি ১২ টা নীতি একটু কয়েকবার পড়ো, একটু কয়েকবার দেখো তাহলে কিন্তু তুমি যেকোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবা। ওকে? এবার দেখো ভাইয়া কোনটি গ্রিন দ্রাবক? কোনটি গ্রিন দ্রাবক? এটা একটু মনে রাখবা ভাইয়া, তোমাদেরকে আমি পড়াই নাই। এটা হচ্ছে আমাদের সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। তোমাকে দেখানোর জন্যই এটা নিয়ে আসা। যে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড হচ্ছে কি আমাদের গ্রিন দ্রাবক। আমাদের গ্রিনার দ্রাবক কি সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। ওকে? আচ্ছা, আমাদের নেক্সট প্রশ্ন। আচ্ছা। সো এই যে এই জিনিসগুলা আমরা যে দেখলাম, তো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড সবকিছুই দেখলাম। সো দেখা হইলো এটা। সো দেন যদি আমরা আমাদের যে একমুখী বিক্রিয়া কি আর উভমুখী বিক্রিয়া কি সেই টার্মে চলে যাই। আচ্ছা, আমাদের তো বিক্রিয়া হবে। ঠিক আছে? আমরা যে এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের বিক্রিয়া নিয়ে পড়ব। তাই না? সো একমুখী বিক্রিয়া ও উভমুখী বিক্রিয়া জিনিসটা কি? সো উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াকে আমরা রূপান্তর করি কিভাবে এটা একটু দেখি। একটা উভমুখী বিক্রিয়া আছে যেটা ২ দিকে বিক্রিয়া ঘটে। এটাকে আমরা কিভাবে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি সেইটা আমরা একটু দেখব। সো এটা দেখার জন্য আমি যদি তোমাদেরকে বলি যে ধরো তোমার একটা উভমুখী বিক্রিয়া আছে, এটাকে তুমি একমুখী বিক্রিয়া করবা কিভাবে? এটার নরমাল প্রসেস কি ভাইয়া? যদি তুমি একটা উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় আনতে চাও, তো নরমাল প্রসেস কি? এইটা যে বিক্রিয়াটা হবে এটা খোলা পাত্রে হবে না? দেখো ভাইয়া, এখানে কি একটা খোলা পাত্রে এই বিক্রিয়াটা হবে না? আচ্ছা, হইল। আচ্ছা, একটা খোলা পাত্রে যদি আমাদের এখানে বিক্রিয়া হয়, এই খোলা পাত্রে বিক্রিয়া নেওয়ার উদ্দেশ্যটা কি? কারণ হচ্ছে খোলা পাত্রে আমাদের যে বিভিন্ন ধরনের পদার্থ আছে সেগুলা কি হয়? সেগুলা আমাদের উড়ে চলে যেতে পারে। অর্থাৎ ধরো এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড কথার কথা, এখান থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হইছে। বিক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে উৎপন্ন হচ্ছে। সেটা উড়ে যেতে পারে না। যদি উড়ে যায় তাহলে এটাই যে উভমুখী বিক্রিয়া একমুখী বিক্রিয়ায় রূপান্তরিত হবে না, এটাই বলছি। আবার আমরা যদি উৎপাদকে সরিয়ে নিই, এখানে আমরা বিভিন্ন ধরনের উৎপাদ পেতে পারি, তাই না? এই বিক্রিয়ার মধ্যে আমরা বিভিন্ন ধরনের উৎপাদ পেতে পারি। তো এই উৎপাদটাকেও এখানের মধ্যে যে উৎপাদটা পাবো, এই উৎপাদ যদি আমরা সরিয়ে নিই তাহলেও কিন্তু আমরা কি এই যে উভমুখী বিক্রিয়া আছে সেটাকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করতে পারি। এবং আমরা আরো দেখবো, ডিটেইলসেই দেখবো, ব্যাখ্যা সহ জাস্ট একটু বোঝানো। তারপর দেখুন এখানে অদক্ষেপ পড়তে পারে। এই অদক্ষেপটাও যদি আমরা বিক্রিয়া হতে সরাইয়া নেই, তাহলে কি এই অদক্ষেপটা আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে? আমি বলতে চাইতেছি আবার কি বিক্রিয়কে ফিরে যেতে পারবে? উত্তর হচ্ছে না। যেহেতু আবার বিক্রিয়ক হতে পারবে না, এইজন্য অদক্ষেপ সরিয়ে নিলেও উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়। ওকে? আচ্ছা। এবার দেখো ভাইয়া আমরা বিক্রিয়ার হার পড়লাম। সো আমরা এই যে একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় রূপান্তর করা এই জিনিসটা আবার আমরা কিছুক্ষণ পর আবার দেখব। ওকে? সো চিন্তার কিছু নেই। আচ্ছা। ওকে। সো আমরা বিক্রিয়ার হারে চলে যাই। বিক্রিয়ার হার জিনিসটা কি? বিক্রিয়ার হার হইতেছে একক সময়ে বিক্রিয়ায় যতটুকু বিক্রিয়ক বা উৎপাদের পরিবর্তন হয়। কোনো একটা একক সময়ে বিক্রিয়ায় বিক্রিয়কের বা উৎপাদের যতটুকু পরিবর্তন হয়। এটা কি ভাইয়া? চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। যে সাপোজ ধরো তোমার কাছে একটা বস্তু আছে বা একটা বিক্রিয়ক আছে। তোমার কাছে একটা বিক্রিয়ক আছে। এটা কতটুকের? ধরো এটা হচ্ছে আমাদের 1 কেজি। এটা হচ্ছে আমাদের 1
কেজি। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক অবস্থায়। এটা কোন অবস্থায়? প্রারম্ভিক অবস্থায় 1 কেজি আছে। বিক্রিয়া শুরু হওয়ার পর, আচ্ছা বিক্রিয়া যখন আদিতে, যখন বিক্রিয়ার আদি অবস্থা, তখন আমাদের বিক্রিয়ক হইতেছে কত? 1 কেজি। আচ্ছা। আচ্ছা, উৎপাদ কতটুকু ছিল ভাইয়া প্রারম্ভিক অবস্থায়? উৎপাদ কি তখনও হইছে? উত্তর হচ্ছে না। যেহেতু উৎপাদ হয় নাই, তার মানে উৎপাদ হবে আমাদের, উৎপাদের পরিমাণ হচ্ছে আমাদের 0, 0 কেজি। বাট যখন আমাদের বিক্রিয়া শুরু হইল, ওকে? বা ধরলাম টি সময় পর, একটা নির্দিষ্ট একটা সময় পর, এই যে আমাদের বিক্রিয়ক যেইটা আছে, এইটা 1 কেজি থেকে ধরো কমে 900 গ্রাম হয়ে গেল। 1 কেজি থেকে 900 গ্রাম হয়ে গেল। আর যে উৎপাদটা যেটা আছে, এটা, এই যে এটা 900 গ্রাম কমে গেল না, এটা তাহলে 100 গ্রাম বেড়ে যাবে না? কারণ বিক্রিয়কটাই তো আমাদের উৎপাদে পরিণত হইল না? সেটা 100 গ্রামে পরিণত হলো। এই যে সময়ের সাথে এই যে আমরা যে বিক্রিয়কটা নিলাম, এই যে আমরা সময়ের সাথে যে বিক্রিয়কটা নিলাম, এই বিক্রিয়কের যে পরিবর্তনটা ঘটলো সময়ের সাথে 0 থেকে আম 1 কেজি থেকে সেটা 900 গ্রামে হয়ে গেল, এবং বিক্রিয়কটা কি হলো? 0 থেকে আমাদের 100 গ্রামে পরিণত হলো। এই যে পরিবর্তনটা সময়ের সাথে, বা আমরা যদি বলি একক সময়ে যে পরিবর্তনটা আমরা কল্পনা করব, সেইটাই কিন্তু আমাদের কি? বিক্রিয়ার হার। তো আমরা যদি একটু দেখি যে বিক্রিয়ার হার জিনিসগুলো আসলে কিভাবে হয়। বিক্রিয়ার হার বলতে মূলত বিক্রিয়কের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অথবা উৎপাদের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তোমরা যে কোনোটা লিখতে পারো। তো আমি তো বললামই, বিক্রিয়কের পরিবর্তন ডিভাইডেড বাই সময় যে কথা, যেটা দ্বারা বিক্রিয়ার হার বোঝায়, উৎপাদের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, এটা দ্বারাও বিক্রিয়ার হার বোঝায়। তারপর আমরা যদি দেখি ভাইয়া, এটাকে, বিক্রিয়কের পরিবর্তনটাকে আমরা প্রকাশ করি ডিসি দ্বারা। বিক্রিয়কের পরিবর্তনকে আমরা প্রকাশ করি ডিসি দ্বারা। আর সময়টাকে আমরা প্রকাশ করি ডিটি দ্বারা। এখানে একটা প্রশ্ন হতে পারে, ভাইয়া এখানে মাইনাস দিছেন কেন? ভাইয়া এখানে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে, যখন একটা বিক্রিয়া হতে, যখন ধরো একটা বিক্রিয়ক, একটা উভমুখী বিক্রিয়া, এটা থেকে বি তে পরিণত হইছে। আচ্ছা, এ যতটুকু সময়ের সাথে, সাথে কমতেছে, এ জম সময়ের সাথে, সাথে যতটুকু আমাদের কমতেছে, এই যে ডিটি, তো ইজ ইকুয়াল টু কি আমরা লিখতে পারি না এই যে টিভি বাই ডিটি, কারণ উভয় পাশে আমরা বিক্রিয়ার হার লিখবো, আমরা একটু পরে দেখব। সো এই যে সময়ের সাথে, সাথে যত এটা কমতেছে, এটা যত কমতেছে, এটা তত বাড়তেছে না? তার মানে একটা যদি পজিটিভ হয়, একটা নেগেটিভ না? তো এই যে এখানে বিক্রিয়কটা কমে, বিক্রিয়কটা কি অলওয়েজ কমে না? সো বিক্রিয়কটা সময়ের সাথে, সাথে যদি আমরা ধরে নিই যে বিক্রিয়কটা আমাদের কমতেছে, তার মানে উৎপাদটা আমাদের বাড়তেছে, তার মানে একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ। আচ্ছা, সো একইভাবে আমরা বলছি যে উৎপাদের পরিবর্তন কিভাবে লিখতে পারি? এই জিনিসটাই আমরা বিক্রিয়ার হার আকারে, এভাবে সূত্র আকারে লিখতে পারি। K ইজ ইকুয়াল টু মাইনাস ডিসি বাই ডিটি। এটা হচ্ছে বিক্রিয়কের এক পাশের ক্ষেত্রে, অপর পাশের ক্ষেত্রে আমরা dx বাই dt এভাবে লিখতে পারি। ওকে? সো এখন যদি আমাদেরকে এভাবে বলতো যে সাপোজ a, ওয়েট, a প্লাস b থেকে c প্লাস d হয়। এক্ষেত্রে আমাদের বিক্রিয়ার হারের ইয়াটা কি হবে? তাহলে এখানে k ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতাম মাইনাসের dA ডিভাইডেড বাই dt, মানে ঘনমাত্রা, ইজ ইকুয়াল টু মাইনাসের dv ডিভাইডেড বাই dt ইজ ইকুয়াল টু dt। ওকে, এই জিনিসগুলা আমরা সহজেই বের করতে পারি। ওকে, সো আমরা দেখব। তো দেখো ভাইয়া, কোনটি এ হতে বি বিক্রিয়ার হার? কোনটি এ হতে বি বিক্রিয়ার হার? এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এ থেকে আমাদের বি হইছে। তো দেখো তুমি প্রথমটা কি মিলতেছে? আমরা বলছিলাম যে যেহেতু এটা বিক্রিয়ক, এটা যেহেতু বিক্রিয়ক, এটার আগে মাইনাস হবে, তাই না? তাহলে আমরা যদি লিখি, তাহলে মাইনাস, এখানে হবে ডিএ ডিভাইডেড বাই কি? ডিটি ইজ ইকুয়াল টু, এই পাশে কি প্লাস হবে, কারণ এটা কি আমাদের উৎপাদ, তো ডিভি বাই ডিটি। তো এখানে মাইনাসটা উল্টা দিছে না? তো মাইনাসটি এখানে দিয়ে দিছে। তার মানে কি এটা হবে? উত্তর হচ্ছে না, এটা হবে না। তারপর দেখো ডি নাম্বারটা দেখো। এখানে টি গুলা উপরে দিয়ে দিছে, তুমি খেয়াল করো। এই টি উপরে দিয়ে দিছে। টি কি কখনো উপরে হয়? উত্তর হচ্ছে না। এই টি উপরে হয়? উত্তর হচ্ছে না। তো তোমাকে দেখেই বুঝতে হবে যে এখানে অ্যান্সার হবে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। মাইনাস ডিএ বাই ডিটি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে? আচ্ছা। এবার দেখো আরেকটা এমসিকিউ বলতেছে, কোনটি বিক্রিয়ার হারের ধ্রুবকের নাম? মনে রাখবা, বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার, এই বিক্রিয়ার হারের একক
মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার হারের একক কি? মোল পার লিটার পার সেকেন্ড। যদি তুমি না বোঝো কিভাবে হইলো ভাইয়া? আচ্ছা দেখো ভাইয়া, আমরা এখানে ধরো একটু আগে ডিএ লিখছি, ডিভাইডেড বাই ডিটি লিখছি। এখানে এ মানে কি? আমাদের ঘনমাত্রা না? এ মানে এখানে ঘনমাত্রা না? ঘনমাত্রার ইয়া কি? মোল পার লিটার না? আর নিচে কি? ডিটি মানে কি? সেকেন্ড না? তো মোল পার লিটার পার সেকেন্ডই কিন্তু আমাদের কি? বিক্রিয়কের হারের একক। ওকে, সো তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে মোল পার লিটার পার সেকেন্ড। বাকিগুলো কিন্তু একটাও হবে না। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি এবার। তো আরেকটা এমসিকিউ দেখো, এ এ প্লাস টু বি কি বলছে ভাইয়া? এ প্লাস টু বি থেকে ডি হইছে যদি উভয় বিক্রিয়কের ঘনমাত্রা আমরা দ্বিগুণ করা হয়, তাহলে বিক্রিয়ার হার কতটুকু বৃদ্ধি পাবে? এখন তোমার কমন সেন্স কি বলে যে উভয় বিক্রিয়কের হার বৃদ্ধি করা হয়েছে, তো উভয় বিক্রিয়কের হার কত হয়েছে? দ্বিগুণ। আচ্ছা, এখানে বিক্রিয়ক কয়টা? এখানে বিক্রিয়ক আমাদের দুইটা না? এটা আমাদের কি? বিক্রিয়ক দুইটা না? সো তুমি প্রত্যেকটার আলাদা আলাদাভাবে দ্বিগুণ করছো, প্রত্যেকটার বিক্রিয়কের ঘনমাত্রা আলাদা আলাদাভাবে দ্বিগুণ করছো। আলাদা আলাদাভাবে দ্বিগুণ করলে টোটাল যে বিক্রিয়ার হার, এটা কি 4 গুণ হয়ে যাবে না? 2 ইন্টু 2 টোটাল বিক্রিয়ার হার কত গুণ হয়ে যাবে ভাইয়া? 4 গুণ হয়ে যাবে। তুমি আলাদা আলাদাভাবে দ্বিগুণ করছো, তো টোটাল বিক্রিয়ার হার কি 2 ইন্টু 2 4 গুণ হয়ে যাবে না? এটাই বলছে। ঠিক আছে, অ্যান্সার হবে আমাদের এখানে 4 গুণ। ওকে, আচ্ছা এবার দেখো, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে। দেখো ভাইয়া, 2a প্লাস 2b থেকে 2c প্লাস 2d বিক্রিয়াটির তাৎক্ষণিক গতির জন্য সঠিক রাশিমালাটি চিহ্নিত করো। কিন্তু সবকিছু অ্যাডমিশনে আসা প্রশ্ন। ওকে, সো তোমরা যদি এগুলো সলভ করতে পারো, আশা করি তুমি একটা ধারণা পাবা। তো দেখো ভাইয়া, এখান থেকে তাৎক্ষণিক গতির জন্য কোন রাশিমালাটি চিহ্নিত করো? এখন তাৎক্ষণিক গতির জন্য আমরা কোন রাশিমালাটা চিহ্নিত করতে পারি? তুমি দেখো ভাইয়া, এই টাইপের ইয়ার জন্য আমরা যদি আরেকটু পরে দেখি। আচ্ছা, সো কিছু আছে, এগুলো আমরা একটু দেখে নিই, তাহলে তোমরা বুঝতে পারবা ভালো। আচ্ছা, তো দেখো, যদি আমাদের ধর একটা বিক্রিয়া এরকম দেওয়া থাকে, তাহলে দেখেন, দেখো তো একটা 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 করে সহগ আছে না পাশে? এখানে প্রত্যেকটার পাশে এখানে একটা সহগ, এখানে একটা সহগ, এখানে একটা সহগ, এখানে একটা সহগ। একটু আগে আমরা যেগুলো দিচ্ছি, এগুলো একটা কোনো সহগ ছিল না। তো সহগগুলা কি করব? যদি কোনো বিক্রিয়ায় সহগ সহ মৌলগুলা থাকে, তাহলে সেই বিক্রিয়ার হার ইজ ইকুয়াল টু মাইনাসের 1/x, ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি। মানে এখানে বলতে গেলে জিনিসটা হয় কি, আগের নিয়ম সবকিছু, বাট যে সহগটা থাকবে না, সেই সহগটা আমরা 1 আকারে পাঠাই দিব, বা সহগ দ্বারা ভাগ দিয়ে দিব। সহজ কথা, যে সহগটা থাকবে, সহগ দ্বারা আমরা কি দিয়ে দিব? ভাগ দিয়ে দিব। যদি সহগ দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলেই আমাদের সবকিছু শেষ। তুমি এখানে খেয়াল করো, এখানে যে এক্স, এটাকে আমরা 1/x এ পাঠাই দিলাম। এখানে যে ওয়াই, এটাকে আমরা 1/y এ পাঠাই দিলাম। এখানে যে এম, এটাকে আমরা 1/m করে ফেললাম। এখানে যে n, এটাকে আমরা কি করলাম? 1/n করে ফেললাম। তার মানে এক কথায় যা কিছু আছে সবকিছুকে আমরা 1 আকারে লিখবো। ওকে, সো এখানে দেখো, একটা তোমাদের জন্য একটা প্র্যাকটিস দেওয়া আছে, যে এই যে বিক্রিয়াটা আছে, বিক্রিয়া আসলে আমরা কি করব? এই বিক্রিয়ার হার কি হবে, তাই না? আচ্ছা, যদি আমরা একটু দেখি, দেখো এই পাশে কি? এটা বিক্রিয়ক না? তো বিক্রিয়কের ক্ষেত্রে কি আমরা মাইনাস দিয়ে লিখি না? আচ্ছা, পাশে কি আছে? 2 আছে না? তার মানে এটা হাফ আকারে চলে যাবে। তাহলে আমাদের ডেল ঘনমাত্রা অফ NO2 ডিভাইডেড বাই ডেল টি না? আচ্ছা, ইজ ইকুয়াল টু, ওই পাশে কি আছে? এই পাশে তো আর প্লাস সবকিছু, তাই না? তো এই পাশে হাফের কোনো ইয়ে নেই, মানে মাইনাসের কোনো ই নেই, বাট এখানে তো একটা 2 আছে, তার সেজন্য এখানে হবে হাফ ইন্টু ডেল আমাদের NO, ডেল কি আমাদের? NO ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কি এক না? এক, তো তাহলে আমরা বলতে পারি না ডেল অফ অক্সিজেন ডিভাইডেড বাই ডেল টি? এখানে যদি কোনো কিছু গুণ আকারে নাই, তাই আমাদের এখানে ভাগ দেওয়ারও কিছু নাই। তো এইভাবে আসলে আমরা বিক্রিয়ার হারগুলো লিখতে পারি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে লিখি। আচ্ছা, যদি এটা তোমরা পারো, একটু এমসিকিউটা সলভ করো। আচ্ছা, এই বলতেছে কি, একটা বিক্রিয়া আমাদের দেওয়া আছে, এই বিক্রিয়াটির তাৎক্ষণিক গতির জন্য কোন রাশিমালাটি সঠিক, সেটা আমাদের চিহ্নিত করতে হবে। তো দেখো ভাই, আমরা যদি বিক্রিয়ার হারটা একটু লিখে ফেলি, কিভাবে লিখতে পারি ভাইয়া? মাইনাসের ওয়েট, আমরা লিখতে পারি মাইনাসের, এখন তো আর তোমাদেরকে ভেঙে দেখানোর কিছু নাই, তাই না? সো আমরা বলতে পারি ডি অফ ঘনমাত্রা অফ এ ডিভাইডেড বাই কি হবে আমাদের? ডি অফ টি
এবং প্রথমটার জন্য আমাদের হাফ বা 2 নিচে চলে আসবে। আচ্ছা, একইভাবে মাইনাসের d of p ডিভাইডেড বাই d of t একইভাবে 2 is equal to প্লাসের কি হবে? সেম ভাবে d of c ডিভাইডেড বাই dt ডিভাইডেড বাই কি আমাদের 2 is equal to d of t ডিভাইডেড বাই d of t ডিভাইডেড বাই কি 2। সো এইভাবে আসলে জিনিসগুলো লিখতে পারি। আচ্ছা, তো আমরা যদি একেবারে শেষ থেকে দেখি যে এই যে আমাদের ২ টা একসাথে দিছি, আমরা যে ২ টা একসাথে লিখছি, কখনো কি ২ টা বিক্রিয়ক একই সাথে হার একপাশে প্রকাশ করে প্লাস দিয়ে? উত্তর হচ্ছে না। আমরা আলাদা, আলাদাভাবে প্রত্যেকটাকে আলাদা, আলাদাভাবে লিখবো। এটা খেয়াল করবো ভাইয়া। এখানে যে ২ টা বিক্রিয়ক আছে, অনেকে কি করবে একটাকে একসাথে লিখে দিবে। মানে সমান, সমান চিহ্নের একপাশে লিখে ফেলবে। উত্তর হচ্ছে না। এটা কখনোই আলাদা, আলাদা প্রত্যেকটা বিক্রিয়ক আলাদা, আলাদাভাবে আমাদের বিক্রিয়ার হার প্রকাশ করবে। ঠিক আছে? তো এই যে এইটাকে তাহলে এই যে এইভাবে যে লিখছি এটা কিন্তু আমাদের হয় না। জিনিসটা কিন্তু হলো না। তাহলে আমাদের ডি নাম্বারটা কি হবে না। আচ্ছা। সো তারপর যদি আমরা বলি সি নাম্বারটা যদি একটু খেয়াল করো ভাইয়া, হাফ অফ ডিডি ডিভাইডেড বাই ডিটি। আচ্ছা, হাফ অফ ডিডি ডিভাইডেড বাই ডিটি। এটা তো ঠিক আছে, তাই না? এই যে এটার মতো না জিনিসটা? তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? সি নাম্বার না? বাকিগুলা কেন না যদি আমরা একটু দেখি। দেখো ভাইয়া, এখানে একটা যদি ডি এর ডিভাইডেড ডিডি ঠিক আছে, বাট এখানে একটা 2 আছে না? এই 2 টা কি এখানে আছে? এই যে এখানে একটা 2 থাকার কথা না, 2 টা কি আছে? 2 টা যেহেতু নাই, এজন্য এটা আমাদের অ্যান্সার হবে না। আবার দেখো ভাইয়া, আমরা বলতে পারি যে ডি এ ডিভাইডেড বাই ডিটি এটা কেন নাই? আচ্ছা, এখানে প্লাস চিহ্ন দিস, এখানে তো মাইনাস চিহ্ন হবে, আবার এখানে একটা 2 হবে, তাই না? সো অনেক কিছুর কারণে আসলে এটা এখানেও কি আমাদের এটা অ্যান্সার হবে না। চিহ্নও ভুল, আবার এখানে 2 হবে, সেই 2 টাও দেখ নাই। আচ্ছা, বুঝতে পারছি আসলে এই জিনিসগুলো ম্যাথগুলো আসলে কিভাবে সলভ করি। ওকে? সো এতটুকু আশা করি ক্লিয়ার। তো এবার আমরা দেখব কিছু জিনিসপাতি যে সিএফসি এর সংকেত নির্ণয় পরীক্ষায় প্রায়ই আসে। সিএফসি এত, এটার সংকেত নির্ণয় করো। ঠিক আছে? তো আমরা কিছু থিওরি পার্ট দেখি, ইনশাআল্লাহ আমরা সামনে আরো মেইন পার্ট দেখব। ওকে? সো দেখো, এই যে সিএফসি এর সংকেত, এইটা বলা আছে, দেখো একটা এক্সাম্পল সিএফসি 12। এইটার সংকেত আমরা কিভাবে নির্ণয় করব? মনে রাখবা, আমাদের যত দেওয়া থাকবে না সিএফসি 12, এইটার সাথে আমরা অলওয়েজ 90 যোগ করব। কত যোগ করব ভাইয়া? 90 যোগ করব। যদি আমরা 90 যোগ করি, তখন আমাদের এখানে যোগ করলে কি হয়? 2, এখানে হবে আমাদের 1 0 10, তাই না? সো মনে রাখবা, আমাদের এখানে যে প্রথম মৌলটা, এখানে আমাদের প্রথম মৌলটা হচ্ছে কার্বনকে ডিনোট করে, দ্বিতীয় মৌলটা আমাদের হচ্ছে হাইড্রোজেনকে ডিনোট করে, তৃতীয় মৌলটা আমাদের হচ্ছে ফ্লোরিনকে ডিনোট করে। সো যে যেটা যাকে ডিনোট করে তার নাম্বার হচ্ছে তত। যেমন আমি যদি বলি কার্বন এখানে কয়টা আছে? 1টা। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 0টা। সাথে আছে কি? ফ্লোরিন 2টা। ফ্লোরিন 2টা। আর বাকি হাত কি হবে ভাইয়া? ক্লোরিন দ্বারা পূর্ণ হবে। এখন এই জিনিসটা আমরা যদি একটু ভেঙে লিখি যে কার্বনের পাশে ফ্লোরিন কয়টা ভাইয়া? 2টা। কার্বনের পাশে ফ্লোরিন 2টা। তো কার্বনের কি আরো 2টা হাত আছে না? তার মানে আরো 2টা হাত সে ক্লোরিন দ্বারা পূর্ণ করবে। বা আমরা যদি সাংকেতিক আকারে লিখি, এই যে এইটাকে আমরা যদি সংকেতের আকারে লিখতে যাই, তাহলে হবে কি? C2 সরি CF2 Cl2, এইটা হচ্ছে আমাদের সংকেত। CF2 Cl2 হচ্ছে আমাদের এখানে সংকেত। হাইড্রোজেন কিন্তু এখানে নাই বা 0। তো আমরা যদি একটু আরেকটা প্র্যাকটিস করি, ধরো আমরা বললাম এই যে ওয়েট, এই পাশে ধরো আমরা একটু দেখি যে ধরো CFC 114 এর সংকেত কি? ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে বলল। তো এখানে যেহেতু 114 বলছে, আমরা বলছিলাম যা আমাদেরকে বলবে তার সাথে আমরা কত যোগ করব? 90 যোগ করব। যা আমাদেরকে বলবে তার সাথে আমরা 90 যোগ করব। সো 90 যদি আমরা যোগ করি, এখানে হয় 4, এখানে হয় 0, এখানে হয় 2, তার মানে 204। এবং আমরা বলছিলাম আমাদের যে প্রথম মৌলটা, এটা ডিনোট করে আমাদের হচ্ছে কার্বনকে, দ্বিতীয় যে মৌলটা এটা ডিনোট করে আমাদের হাইড্রোজেনকে, তৃতীয় যে মৌলটা এটা ডিনোট করে আমাদের ফ্লোরিনকে। ঠিক আছে? এটা ডিনোট করে আমাদের ফ্লোরিনকে। সো এই জিনিসগুলো আসলে আমরা বুঝতে পারি খুব সহজ। সো এটা যদি আমাদের ফ্লোরিনকে ডিনোট করে, এটা যদি আমাদের ফ্লোরিনকে ডিনোট করে, তাহলে আমাদের এখানে মেইন সূত্রটা বা মেইন সংকেতটা তাহলে আমাদের কি হবে? দেখো এখানেও কিন্তু হাইড্রোজেন আমাদের 0, তাই না? তার মানে আমাদের এখানে হবে C2F4। কার্বন 2টা, তুমি যদি খেয়াল করো তো, যে কার্বন যদি 2টা হয়,
কার্বন এটা যদি দেখেই বোঝা যায় যদিও, তো যাই হোক তোমাদেরকে যেহেতু ফার্স্ট টাইম দেখাচ্ছি। দুই পাশে যদি আমাদের 2টা করে ফ্লোরিন থাকে, দুই পাশে যদি আমাদের 2টা করে ফ্লোরিন থাকে, বাকি হাতগুলো আমরা বলছিলাম বাকি হাতগুলো কি দ্বারা পূর্ণ হবে? বাকি হাতগুলা আমাদের ক্লোরিন দ্বারা পূর্ণ হবে না। বাকি হাতগুলা আমাদের ক্লোরিন দ্বারা পূর্ণ হবে না। তার মানে এখানে হবে C2F2 এবং Cl2 হবে আমাদের এখানে এই যে সংকেত। ওকে, তাহলে সংকেতটা কিভাবে আসলে লেখা হয় বুঝতে পারছো? আমাদেরকে যা বলে দিবে তার সাথে আমরা 90 যোগ করব। 90 যোগ করে যা পাবো, প্রথম যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের কার্বনের, দ্বিতীয় যে নাম্বারটা এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের, এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে কি আমাদের ফ্লোরিনের। ওকে, জিনিসগুলো এভাবে বের করতে হয়। এখন আমাদের তো উল্টাও বলতে পারে না ভাইয়া, কোন একটা আমাদের যৌগের নাম দিয়ে বলতে পারে, কোন একটা যৌগের নাম দিয়ে বলতে পারে যে তার সেটা সিএফসি কত নম্বর। সিএফসি মানে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। তো কোন একটা যৌগের সংকেত দিয়ে আমাকে বলতে পারে এটা আসলে সিএফসি কত নাম্বার, এটাও তো বলতে পারে। এরকমটা যদি বলে দেখে ভাইয়া, সংকেত হচ্ছে সিএফসি এর নামকরণ আমরা কিভাবে করব? ধরো পরীক্ষায় আমাদের দেওয়া আছে C2F2 Cl4, এইটা আমাদের দেওয়া আছে। সো এক্ষেত্রে আমরা কিভাবে এর যে মান সেটা আমরা নির্ণয় করবো, এটা সিএফসি কত এটা আমরা কিভাবে লিখবো? আমরা যদি বলি, আমরা বলছিলাম এখানে কার্বনের সংখ্যা কয়টা? 2টা। ফ্লোরিনের সংখ্যা কত? 2টা। এখন আমাদের ওইখানে কিন্তু যে সাথে হাইড্রোজেনও লাগতো, তাই না? শুধু হাইড্রোজেনও লাগতো না। আমরা এখানে হাইড্রোজেন কত কয়টা আছে বলো তো ভাইয়া? হাইড্রোজেন শূন্যটা না, কোনো হাইড্রোজেন নাই। আচ্ছা, যদি কোনো হাইড্রোজেন না থাকে তাহলে কি আমরা এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে এখানে প্রথমে কি আমাদের কার্বন নাম্বার, তারপরে হাইড্রোজেন নাম্বার, তারপর যদি ফ্লোরিন নাম্বার হয়। কার্বন হচ্ছে আমাদের এখানে 2টা, হাইড্রোজেন হচ্ছে আমাদের কোনো নাই, শূন্য, ফ্লোরিন হচ্ছে এখানে 2টা, তার মানে 202। তার মানে এই যে 202, এই 202 এর সাথে আমরা কি করব? বিয়োগ দিব 90। আগে 90 যোগ করছিলাম, এখন বিয়োগ দিব কত? 90। 90 যদি বিয়োগ দিই, এখানে থাকে 2, এখানে 1, এখানে 1, তার মানে 112। তার মানে এটাই হচ্ছে আমাদের সিএফসি। তার মানে এটা হবে আমাদের সিএফসি 112, এটাই হচ্ছে এটার নাম। ওকে, সো সংকেত দিলেও আশা করি আমরা 90 বিয়োগ করে সিএফসি কত এটা বের করতে পারবো। ওকে, সো আশা করি এই জিনিসগুলা তোমাদের আর ভুল হবে না, যে সংকেত থেকে আমরা কিভাবে সিএফসি নামকরণ করতে পারি, একই সাথে আমাদের কোনো কিছুর নাম দেওয়া থাকলে কিভাবে তার সংকেত আমরা নির্ণয় করতে পারি। ওকে, আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। ওকে, সো এবার আমরা এই অধ্যায় থেকে কিছু প্রভাবক আছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। পরীক্ষায় প্রায়ই বলে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক, নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক, নিচের কোনটি স্বপ্রভাবক, নিচের কোনটি প্রভাবক বিষ, নিচের কোনটি প্রমোটর, সবকিছু অ্যান্সার করার জন্য। ওকে, সো আমি বলে দিব আসলে কিভাবে তুমি মনে রাখতে পারো। দেখো ভাইয়া, প্রভাবক জিনিসটাকে আগে যদি বলি, প্রভাবক হচ্ছে এমন একটা জিনিস যা কিনা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, কিন্তু বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিকে কমিয়ে বিক্রিয়ার গতি ত্বরান্বিত করবে। বিক্রিয়ার গতি কি করবে? ত্বরান্বিত করবে। বা তুমি সহজভাবে যদি মনে রাখো, প্রভাবক কি করে? বিক্রিয়ার গতি বাড়ায় কিন্তু নিজে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা বললাম যে সক্রিয়ণ শক্তি বলে একটা কথা বললাম ভাইয়া। সক্রিয়ণ শক্তি বলে একটা কথাটা এই জন্য বলছি, এই সক্রিয়ণ শক্তি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যদি আসে, এটাকে আমরা বলছি কোনো একটা বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। এইটা কি জিনিস ভাইয়া? মনে রাখবা, আমাদের কোনো একটা বিক্রিয়া ঘটার জন্য একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত শক্তি তার লাগে। এই লেভেল পর্যন্ত শক্তি যদি সে বিক্রিয়া অর্জিত হয় তাহলেই সে বিক্রিয়াটা ঘটে, না হলে ঘটে না। কিন্তু কোনো কারণে আমরা যদি সেই শক্তির মাত্রাটা কমিয়ে আনতে পারি, অর্থাৎ যে পরিমাণ শক্তি দিলে ওই বিক্রিয়াটা হওয়া সম্ভব তার থেকে যদি বিক্রিয়া আরো কম তাপমাত্রায় বা কম শক্তিতেই হয়ে যায়, তাহলে ভালো না? প্রভাবক এই কাজটাই করে। প্রভাবক বিক্রিয়ার যে সক্রিয়ণ শক্তিটা আরো কমিয়ে দেয়, যাতে করে বিক্রিয়াটা আরো দ্রুত ঘটতে পারে। ঠিক আছে? আরো ফাস্ট ঘটতে পারে, আরো বেশি ঘটতে পারে। তো এজন্য এটা কি করে? এটা যে মেইন যে ক্ষমতা, অর্থাৎ বিক্রিয়া যেই ইয়াতে হওয়ার কথা, যে সক্রিয়ণ শক্তি, যেটাতে প্রভাবক কি করে? যে কমায় বা হ্রাস করে। ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে, ধনাত্মক প্রভাবক, এই যে ধনাত্মক প্রভাবকের আছে, এই ধনাত্মক প্রভাবকের ক্ষেত্রে হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি বাড়ায়। এটা কি করে? আমাদের কোনো একটা বিক্রিয়ার গতি বাড়ায়। কিভাবে বাড়ায়? সক্রিয়ণ শক্তি কমিয়ে। ওকে, গতি বাড়ায়। এজন্য এটা ধনাত্মক প্রভাবক। আচ্ছা, সো বুঝলাম প্রভাবক কি। আচ্ছা, এখন এই যে প্রভাবক, ধনাত্মক প্রভাবকের উদাহরণ কি ভাইয়া? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হচ্ছে আমাদের ধনাত্মক প্রভাবকের উদাহরণ। পরীক্ষায় প্রচুর আসে যে নিচের কোনটি ধনাত্মক প্রভাবক? উত্তর হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আমাদের ধনাত্মক প্রভাবক উদাহরণ। 2 স্টার দিতে পারো। তারপর হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। ভাইয়া, ঋণাত্মক প্রভাবক হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি কমায়। ঋণাত্মক প্রভাবক হচ্ছে আমাদের বিক্রিয়ার গতি কমাবে।
বিক্রিয়ার গতি কমায়। ওকে, আচ্ছা, বিক্রিয়ার গতি কমায়। এখন দেখো ভাইয়া H3PO4, H2SO4, তারপর হচ্ছে গ্লিসারিন, তারপর হচ্ছে ধূলিকণা, যা কিছু আছে সবকিছু আমাদের ঋণাত্মক প্রভাবের উদাহরণ। ঠিক আছে, মনে রাখা যাবে তো? H3PO4, H2SO4, গ্লিসারিন এবং ধূলিকণা হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। ওকে, এগুলো হচ্ছে আমাদের ঋণাত্মক প্রভাবক। এগুলো কি করে? আমাদের বিক্রিয়ার মানে কমায়। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে স্বপ্রভাবক। স্বপ্রভাবকের আরেকটা নাম কি? অটোপ্রভাবক, অর্থাৎ নিজেই নিজের প্রভাবক। ওকে, এই যে স্বপ্রভাবক আমি বলতেছি, স্বপ্রভাবক মানে কি? বিক্রিয়ার মধ্যস্থ কোনো একটা কণা যদি নিজেই বিক্রিয়া করে ওই বিক্রিয়ার প্রভাবন ক্ষমতা বাড়ায়, এটা মানে কি? নিজেই নিজের প্রভাবন করে, বা এটা হচ্ছে আমাদের অটোপ্রভাবক। অটোপ্রভাবক। সো পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে, এটা খুব খুব প্রশ্ন আসে পরীক্ষায়, যে নিচের কোনটি আমাদের অটোপ্রভাবক বা স্বপ্রভাবক? উত্তর হচ্ছে আমাদের Mn2+। তো ম্যাঙ্গানিজ 2+ একাই কি নিজের প্রভাবন ক্ষমতা ঘটাতে পারে? হচ্ছে বিক্রিয়ার উপস্থিত থেকে সে নিজে বিক্রিয়া করে আবার নিজেই নিজের কি করে? প্রভাবন ক্ষমতা করিয়ে থাকে, বা প্রভাবক মানে প্রভাবক রূপে কাজ করে থাকে। তাহলে Mn2+ স্বপ্রভাবক, মনে রাখবো হয়। Mn2+ কি? স্বপ্রভাবক। আরেকটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ পরীক্ষায় অনেক আসে ভাইয়া এটা। এই যে প্রভাবক বিষ আছে, প্রভাবক বিষ কিটা? এটা হচ্ছে আর্সেনিক ডাইঅক্সাইড। আর্সেনিক ডাইঅক্সাইড কি আমাদের প্রভাবক বিষ? আর্সেনিক ডাইঅক্সাইড কি আমাদের প্রভাবক বিষ? প্রশ্ন, নিচের কোনটি প্রভাবক বিষ? আর্সেনিকের যেটা থাকবে না ওইটাই অ্যান্সার হয়। ঠিক আছে, সো প্রভাবক বিষ হচ্ছে আমাদের আর্সেনিক ডাইঅক্সাইড। এটা একটু আমরা মনে রাখবো। তারপর হচ্ছে প্রভাবক প্রমোটর। ওকে, প্রভাবন ক্ষমতাকে কিছু বাড়িয়ে দেয়। ওকে, এটা হচ্ছে আমাদের কি? প্রভাবক প্রমোটর। এগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে আমাদের আয়রন, প্লাটিনাম এবং নিকেল। আয়রন, প্লাটিনাম এবং নিকেল এগুলা কি আমাদের প্রভাবক প্রমোটর। সো এই পৃষ্ঠায় যা কিছু আছে সবগুলা কিন্তু তোমাদেরকে একটু পড়ে ফেলতে হবে। ওকে, ঠিক আছে, প্রভাবক প্রমোটর কোনটা? আয়রন, প্লাটিনাম, নিকেল। সব থেকে ইম্পর্টেন্ট যদি আমি বলি ভাইয়া, স্বপ্রভাবককে Mn2+, প্রভাবক বিষকে আর্সেনিক ডাইঅক্সাইড, এবং ধনাত্মক প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় আমাদের ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। ঠিক আছে, এই তিনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাট আমি বলবো তুমি সবগুলাই মনে রাখো। ওকে, খুব একটা বেশি জিনিস কিন্তু আমি দেই নাই এখানে। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, যদি আমরা পারি তাহলে আমরা আমাদের নেক্সট টপিক একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া করার যে ওয়েটা আমরা একটু আগে বলছিলাম আমরা আবার দেখব, সেখানে আসছে। দেখো ভাইয়া, একমুখী ও বহুমুখী বিক্রিয়া এই জিনিসটা কি? সো একমুখী বিক্রিয়া, এখন বিক্রিয়া তো আমাদের দুই ধরনের হতে পারে, তাই না? একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। যে দেখো, বিক্রিয়া যদি আমরা প্রকারভেদ করি তাহলে একটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, অপরটি হচ্ছে আমাদের উভমুখী বিক্রিয়া। এখন এটা কিভাবে করে? আচ্ছা, একমুখী বিক্রিয়া জিনিসটা কি? দেখো তো ভাইয়া, এই একমুখী বিক্রিয়া কোনো না কোনো সময় গিয়ে একটা সম্পূর্ণতা লাভ করবে, তাই না? একমুখী বিক্রিয়ার সময় কি হয়? একটা বিক্রিয়া একদিকেই যায় না। ধরো একটা জিনিস একমুখী বিক্রিয়া, ধরো A থেকে জাস্ট B হইতেছে। সেটা তো কোনো একটা সময় গিয়ে সম্পূর্ণ যৌগটাই B তে পরিণত হবে না? তার মানে কি এটা কোনো একটা সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করবে না? এটাই বলছে যে একমুখী বিক্রিয়া কোনো একটা সময় গিয়ে সম্পূর্ণতা লাভ করে, এবং বিক্রিয়ক সমূহ সম্পূর্ণরূপে উৎপাদে পরিণত হবে না। কারণ কি? উৎপাদ থেকে চেঞ্জ হয়ে আর বিক্রিয়কে পরিণত হওয়ার ওয়ে কিন্তু সে পাইতেছে না, কারণ সে একমুখী, তাই না? একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে মুক্ত শক্তির হ্রাস ঘটে বা মুক্ত শক্তির পরিবর্তন ঘটে। এটা জাস্ট একটু দেখে রাখবা, খুব একটা পরিবর্তন না। অর্থাৎ মুক্ত যে শক্তি আছে সেটা কি একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে হ্রাস করে, খুব একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তারপর দেখো 2KClO3, এই বিক্রিয়াটা আমাদের মাঝে মাঝে লাগে, পরিমাণগত রসায়নে দেখবা এইটা। তো আশা করি তোমাদের এটা মুখস্থ আছে, মুখস্থ না থাকলে একটু মুখস্থ করো ভাইয়া। 2KClO3 থেকে 2K প্লাস মানে 2KClO3 প্লাস অক্সিজেন তৈরি হবে। ওকে, সো এই বিক্রিয়াটা একটু মনে রাখো। আচ্ছা, সো এখানে জিনিসটা কি বোঝানোর জন্য আমি বলতেছি যে এটা কি একটা একমুখী বিক্রিয়া, এবং সম্পূর্ণটাই কি হবে? দিন শেষে আমাদের কি উৎপাদে পরিণত হবে। একইভাবে কার্বন প্লাস অক্সিজেনের বিক্রিয়াও কি আমাদের একটা একমুখী বিক্রিয়া। খুব একটা এগুলো পরীক্ষায় আসে না, তোমাদের জাস্ট থিওরির জন্য জিনিসগুলো দেখাইতেছি, যাতে তোমরা যদি এমসিকিউ আসে যাতে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তো আমরা আরো ইম্পর্টেন্ট জিনিসে চলে যাব। এখন উভমুখী বিক্রিয়া কি? উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায়। আমরা জানি এটা কি হয় না, আমাদের সম্পূর্ণ হয় না। উভমুখী বিক্রিয়া কি হয় না? বিক্রিয়াগুলো সম্পূর্ণ হয় না। আচ্ছা, কারণ কি বিক্রিয়া সম্পূর্ণ হবে না? কারণ কি? বিক্রিয়া কি, যখন একটা জিনিস এ থেকে বিতে রূপান্তরিত হলো, যখন কেউ এ থেকে বিতে রূপান্তরিত হলো, একইভাবে সে আবার বি থেকে এতেও তো রূপান্তরিত হয়, তাই না? তার মানে এটা কি কখনো সম্পূর্ণ হতে পারলো? তো হচ্ছে না। এই বিক্রিয়াগুলো সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। অবশ্যই সাম্যাবস্থা মানে কি আমরা একটু পরে দেখব যে
সম্মুখমুখী বিক্রিয়া এবং যে পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান হয় তাকে আমরা বলতেছি সাম্যাবস্থা, তাই না? তো সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি কখন সমান হয় আমরা দেখব। তো যাই হোক, এটা কি আমাদের বিক্রিয়ায় সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। তো একই সাথে এই জিনিসগুলা আসলে খুব একটা লাগে ব্যাপারটা এরকম না। তোমরা জাস্ট এখান থেকে দেখে নিবা। এখন এই যে একমুখী উভমুখী বিক্রিয়া আছে, এই জিনিসগুলোকেই যে একমুখী থেকে উভমুখী করার যে পদ্ধতি, এটা কিন্তু আমরা দেখে আসছি যে একমুখী বিক্রিয়াকে উভমুখী মানে বিক্রিয়ায় রূপান্তর করার পদ্ধতিগুলা কি, কি? ১ নাম্বার হচ্ছে আমাদের খোলা পাত্রে নেওয়া, এগুলা পরীক্ষায় আসে। আরেকটা হচ্ছে উৎপাদকে সরিয়ে নেওয়া, আরেকটা হচ্ছে অদক্ষেপ সরানো। তো কি, কি বললাম? ৩ টা বললাম। একটা হচ্ছে এটাকে খোলা পাত্রে রাখা, আরেকটা হচ্ছে উৎপাদকে সরিয়ে নেয়া, আরেকটা হচ্ছে অদক্ষেপকে সরিয়ে নেয়া। এইগুলা হচ্ছে আমাদের পরীক্ষায় প্রচুর আসে। ওকে? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে? আশা করি বুঝতে পারছি। আচ্ছা। সো আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি যে একমুখী বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়ায় কিভাবে রূপান্তর করব, তাহলে আমরা চলে যাবো আমাদের নেক্সট পার্ট। দেখো, এই স্থানে কিন্তু আমাদের এই জিনিসগুলো একটু উদাহরণগুলো সহ দেওয়া আছে যে খোলা পাত্রে বা উন্মুক্ত স্থানে এই যে বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু আমরা এই যে ক্যালসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এক্ষেত্রে কি হয়, যদি আমরা খোলা পাত্রে রাখি, যেটা তোমাদেরকে বললাম, হ্যাঁ, খোলা পাত্রে রাখলে আমাদের এই যে এখানে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড কি হয়? উড়ে যায় না? খোলা পাত্রে যদি রাখা হয়, এই কার্বন ডাই অক্সাইড কি আমাদের উড়ে যায় না? সো এইজন্য এটা কি একমুখী বিক্রিয়ায় পরিণত হবে। একইভাবে বিক্রিয়াজাত থেকে এখানে যে অদক্ষেপটা আছে, এখানে ধরো এই যে এখানে যে অদক্ষেপটা তৈরি হলো PbI2, এই অদক্ষেপটা কি হবে? একসময় আমাদের উড়ে যেতে, মানে যদি আমরা সরিয়ে ফেলি, এই অদক্ষেপটা যদি আমরা সরিয়ে ফেলি তাহলে কি হবে? এই অদক্ষেপ থেকে কি আবার পুনরায় বিক্রিয়া করে আবার কি বিক্রিয়ক হওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। এই অদক্ষেপটা সরিয়ে ফেললে তাহলে কিন্তু এই উভমুখী বিক্রিয়াটাও কিন্তু একমুখী হয়ে যাবে। এবং কিভাবে রাসায়নিক উৎপাদকে বিক্রিয়ক স্থল থেকে আলাদা করলে, জিনিসটা কিন্তু আমরা অলরেডি বলছি। উৎপাদকে আমরা যদি বিক্রিয়াস্থল থেকে আলাদা করি তাহলেও কিন্তু এই ব্যাপারটা ঘটে থাকে। ওকে? সো আশা করি ক্লিয়ার। আচ্ছা, দেন দেখো। সো দেখো, এখন আমরা রাসায়নিক সাম্যাবস্থায় চলে আসছি। রাসায়নিক সাম্যাবস্থা জিনিসটা কি একটু ভালো করে বোঝো। রাসায়নিক সাম্যাবস্থা হচ্ছে ভাইয়া যখন কিনা আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, সেই অবস্থাটাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। অনেকে হয়তো বুঝি নাই ভাইয়া। তো দেখো ভাইয়া, এটা এমন একটা অবস্থা, ধরো তোমার একটা বন্ধু এই যে এই জায়গা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে। সো তুমিও এই জায়গা থেকে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছ। সো তোমাদের দুজনের সময়ের সাথে বেগ বেগের যে পরিবর্তন সেটা সেইম না। সময়ের সাথে বেগের পরিবর্তন। তার মানে তোমাদের দুজনের যে পরিবর্তনটা, দূরত্বের যে পরিবর্তনটা, এটা সেইম না। বিক্রিয়ার ক্ষেত্রে এটাও হয় যে A থেকে যদি আমাদের B তৈরি হয় এবং B থেকে A তৈরি হয়, তাহলে আমাদের এই যে সম্মুখমুখী বিক্রিয়া এবং যে পশ্চাৎমুখী বিক্রিয়া, এইটা কি আমাদের সামনের দিকে যাবে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া করবে, আর এটা কি পশ্চাৎমুখী বিক্রিয়া করবে। সো এই যে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হয়, তখনই আমরা এটাকে বলতেছি কি সাম্যাবস্থা। ব্যাপারটা এরকম না, অনেকে সাম্যাবস্থা হলে মনে করে কি যে ধরো একটা পাত্রে একটা বিক্রিয়া হচ্ছে। তারা মনে করে যে এটা হয়তোবা সম্পূর্ণরূপে উৎপাদ অথবা সম্পূর্ণরূপে বিক্রিয়াকে পরিণত হচ্ছে। কিন্তু না, এই সাম্যাবস্থায় কিন্তু বিক্রিয়া চলতে থাকে। কিন্তু এমন একটা অবস্থায় এরা চলে আসে যেই অবস্থায় এদের উৎপাদ হতে বিক্রিয়ক হওয়ার যে পরিমাণ এবং বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার যে পরিমাণ, ২ টাই সেম। তো সাম্যাবস্থার মেইন মোটোটা কি? যে অবস্থায় বিক্রিয়ক হতে উৎপাদ হওয়ার হার অথবা উৎপাদ হতে বিক্রিয়ক হওয়ার হার, অন্যভাবে বললে সম্মুখমুখী বিক্রিয়া এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সেইম হয়, সেই জায়গাটাকে বা সেই সময়টাকে বা সেই অবস্থাটাকে আমরা বলতেছি সাম্যাবস্থা। সেই অবস্থাটাকে আমরা কি বলতেছি? সাম্যাবস্থা। তো দেখো ভাইয়া, সাম্যাবস্থা জিনিসটা কি? যে জায়গায় আমাদের সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে, তাকে আমরা বলতেছি রাসায়নিক সাম্যাবস্থা। এখন এই যে রাসায়নিক সাম্যাবস্থা, এটার কিছু সূত্র আছে, রাসায়নিক সাম্যাবস্থার কিছু শর্ত আছে। এগুলো একটু পরীক্ষায় মাঝে, মাঝে MCQ-তে চলে আসে। আচ্ছা, জিনিসটা কি ভাইয়া? সাম্যের স্থায়িত্ব। সাম্যের স্থায়িত্ব, তারপর হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে আমাদের সুগম্যতা। তারপর হচ্ছে আমাদের বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং একই সাথে প্রভাবকের ভূমিকাহীনতা। প্রভাবক মানে হচ্ছে আমাদের কি এখানে? অনুঘটক। প্রভাবক মানে কি ভাইয়া? এখানে অনুঘটক। ওকে? সো তাহলে সাম্যাবস্থার কিছু শর্ত আছে। শর্তগুলা কি, কি?
একটা হচ্ছে সাম্যের স্থায়িত্ব থাকবে, ২ নাম্বার উভয় দিক থেকে সুগম্যতা থাকবে, ৩ নাম্বার বিক্রিয়ার অসম্পূর্ণতা হবে এবং ৪ নাম্বার প্রভাবকের ভূমিকাহীনতা হবে। ওকে? আশা করি এই জিনিসগুলা ক্লিয়ার। ওকে? সো এই জিনিসগুলা যদি ভাইয়া আপনাদের ক্লিয়ার হয়, চলেন আমরা কিছু এমসিকিউ সলভ করে নিই। বলতেছে সাম্যাবস্থার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ কি, কি? ওকে? সেখানে মনে রাখবেন সাম্যাবস্থার উপর আমাদের অন্য কিছু আসলে প্রভাবক ভূমিকা রাখে না। ওকে? শুধুমাত্র আমাদের তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ এবং যে ঘনমাত্রা এগুলাই কিন্তু আমাদের প্রভাব রাখে এই ৩ টা জিনিস। ওকে? সো এটা আমরা একটু পরে দেখব লাসাতেলিয়ার নীতিতে। বাট আগে আপাতত এটা মনে রাখেন সাম্যাবস্থার উপর শুধুমাত্র তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা প্রভাব বিস্তার করে, অন্য কিছু প্রভাব বিস্তার করে না। এখানে একটা মাইনর একটা টপিক আছে যে সমসত্ব সাম্যাবস্থা, অসমসত্ব সাম্যাবস্থা এই জিনিসগুলো আবার কি? ভাই মনে রাখবো সমসত্ব সাম্যাবস্থাতে কি হয়? এই যে আমাদের বিক্রিয়ক ও উৎপাদ একই দশায় থাকে। তাদের দশাটা কি থাকে? সেইম থাকে। অর্থাৎ ভৌত দশা সেইম। তাদের ভৌত অবস্থা সেইম। ওকে? যেমন এখানে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন, ২ টাই গ্যাসীয় অবস্থায় আছে না? সো এটা কি বিক্রিয়ক এবং তুমি যদি উৎপাদের দিকে তাকাও, উৎপাদও কি সেইম আছে। তার মানে যেই বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ ২ টাই সেইম দশায় থাকে তাকে বলা হচ্ছে সমসত্ব। তার মানে কমন সেন্স অসমসত্ব সাম্যাবস্থা কি? যেখানে আমাদের বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা কি? আমাদের ভিন্ন। উদাহরণ যদি আমরা দেখি ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের সলিড অবস্থায় আছে, অর্থাৎ কঠিন অবস্থায় আছে এবং একই সাথে ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে কি? এখানে অক্সিজেন গ্যাস অবস্থায় এবং ম্যাগনেসিয়াম কঠিন অবস্থায়, আর ম্যাগনেসিয়াম অক্সাইড পুরোটাই আমাদের কি? কঠিন অবস্থায়। এজন্য কি? উৎপাদের মধ্যে যেই ভৌত অবস্থা এবং বিক্রিয়কের মধ্যে যে ভৌত অবস্থার মিল নাই, এজন্য এরা অসমসত্ব সাম্যাবস্থা। ওকে? আশা করি এগুলা দেখছি। একই সাথে আয়নিক সাম্যাবস্থাও আছে। আয়নিক সাম্যাবস্থা আছে। তোমরা একটু দেখে নিবা। এগুলো কিন্তু খুব একটা আশার মতো জিনিস না। ওকে? সো এখন দেখতে পারো আরকি। আচ্ছা। তারপর দেখো, অনুঘটক সংযোগের ফলে সাম্যাবস্থা অগ্রসর হয় কোন দিকে? তুমি যদি প্রভাবক যুক্ত করো। অনুঘটক মানে কি? আমাদের কি এখানে প্রভাবক। এখন আমরা কি এরকম কোনো কিছু পড়ছিলাম যে প্রভাবক এড করলে বিক্রিয়া সামনের দিকে যায়, পেছনের দিকে যায়? অনুঘটক বা প্রভাবক যদি এড করি এরকম কিছু পড়ছিলাম? উত্তর হচ্ছে না, পড়ি নাই। কিন্তু আমরা বলছিলাম বিক্রিয়ার সাম্যাবস্থার উপর শুধুমাত্র আমাদের তাপমাত্রা, চাপ এবং ঘনমাত্রা এই জিনিসগুলাই আমাদের শুধুমাত্র কাজ করে। বাকি অন্য কোনো কিছু কিন্তু এখানে আমাদের কাজ করবে না। তার মানে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আমাদের কিসের কোনো প্রভাব নেই? অনুঘটকের কোনো কি নেই? প্রভাব নাই। তার মানে বিক্রিয়া আমাদের কোনো দিকে যাবে না। বিক্রিয়া আমাদের কোনো দিকে যাবে না। ওকে? তাহলে 14 নাম্বার দেখো ভাইয়া বলতেছে নিচের কোনটি আবদ্ধ পাত্রে সংঘটিত কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যদ্রুবকের মানকে প্রভাবিত করে? সাম্যদ্রুবকের মানকে কি করে? প্রভাবিত করে। সো আমরা বলছিলাম না তাপ, চাপ, ঘনমাত্রা। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি? তাপমাত্রার পরিবর্তন সাম্যদ্রুবকের মানকে আমাদের কি করে? চেঞ্জ করে। আমরা যদি একটা এমসিকিউ সলভ করে নিই, দেখো ভাইয়া সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটা? আমরা যদি একটু আগে দেখে আসলাম যে সাম্যের স্থায়িত্ব, উভয় দিক থেকে সুগম্যতা, আবার বিক্রিয়ার অসম্পূর্ণতা। আমরা কি বিক্রিয়ার হার বলে কোনো কিছু পড়ছিলাম? বিক্রিয়ার হার। দেখো তো ভাই আমরা কি বিক্রিয়ার হার বলে কোনো কিছু পড়ছিলাম? উত্তর হচ্ছে না। আমরা বিক্রিয়ার হার বলে কোনো কিছুই পড়ি না। এখানে কিন্তু বিক্রিয়ার হার বলতে কিছু নাই। দেখো সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুগম্যতা এবং মানে বিক্রিয়ার অসম্পূর্ণতা এবং প্রভাবকের ভূমিকাহীনতা থাকলেও আমাদের এখানে কিন্তু কি নাই? বিক্রিয়ার হার বলে কোনো টার্ম নাই। তার মানে সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনটা? এটা হচ্ছে আমাদের কি? বিক্রিয়ার হার। তার মানে বিক্রিয়ার হার আমাদের সাম্যাবস্থার কোনো কি না? বৈশিষ্ট্য না। ওকে? আশা করি পারা যাবে। ঠিক আছে? সো এইভাবে এমসিকিউ আসলে আমি যে থিওরিগুলো পড়াবো এগুলো থেকে ইনশাল্লাহ আসবে। সো সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয় কোনগুলা? বিক্রিয়ার হার সাম্যাবস্থার কোনো বৈশিষ্ট্য না। ওকে? আচ্ছা। তাহলে আমরা এবার সাম্য ধ্রুবকে চলে আসবো। যে সাম্য ধ্রুবক জিনিসটা কি? সাম্য ধ্রুবক তো হচ্ছে কেপি এবং কেসি, তাই না? এখন এই যে এগুলা কিভাবে নির্ণয় করি এটা একটু আমরা দেখব। ধরো A থেকে A প্লাস B থেকে C তৈরি হয়েছে। তখন এইটার সাম্য ধ্রুবক Kc এর মান হবে উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তার মানে উপরে দিব কি আমরা? উৎপাদের ঘনমাত্রা, উপরে হচ্ছে আমাদের কি? উৎপাদ, নিচে হচ্ছে কি আমাদের বিক্রিয়ক। সো উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, নিচে হচ্ছে আমাদের কি? বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলেই কিন্তু আমরা কেসি পাই। ওকে? কনসেন্ট্রেশনের যে সাম্য ধ্রুবক, ঘনমাত্রার যে সাম্য ধ্রুবক সেটা কিন্তু আমরা কি পাই? উপরে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে বিক্রিয়কের ঘনমাত্রা।
ওকে? আচ্ছা। এটা যদি আমরা বুঝি তাহলে দেখো তো এটা বুঝতে পারি কিনা? যে এখানে দেখো বিক্রিয়কে দেওয়া আছে 2a প্লাস b, উৎপাদে দেওয়া আছে 3c। এক্ষেত্রে আমাদের kc এর মান এবং আমাদের kp এর মান। kp হচ্ছে কি আমাদের একটা নির্দিষ্ট চাপে, আংশিক চাপে হচ্ছে আমাদের সাম্য ধ্রুবক, তাই না? সো এখন এই যে একটা নির্দিষ্ট ঘনমাত্রায় যে সাম্য ধ্রুবক, সো এটার ক্ষেত্রে কি হয়? একটা জিনিস মনে রাখবা ভাইয়া। এই যে মৌল সংখ্যাগুলো আছে না? মৌল সংখ্যাগুলো ঘনমাত্রা লিখার সময় উপরে চলে যায়। আমাদের এই মৌল সংখ্যাগুলো ঘনমাত্রা লেখার সময় উপরে চলে যাবে। তুমি দেখো এখানে বিক্রিয়কে মৌল সংখ্যা আছে 2, এখানেও বিক্রিয়কের উপরে দেখো ভাইয়া বিক্রিয়ক লিখার সময় উপরে 2 দিছি, তাই না? এটা কেন দিছি ভাইয়া? এখানে বিক্রিয়কের আগে 2 আছে। আবার দেখো এখানে উৎপাদে 3 আছে না পাশে? তো এখানেও কি আমাদের উপরে চলে যাবে, অর্থাৎ পাওয়ার আকারে চলে যাবে। সি এর পাওয়ার আকারে চলে যাবে। বি এর ক্ষেত্রে দেখো এখানে কিছুই নাই। বি এর ক্ষেত্রে এখানে ফাঁকা। বি এর ক্ষেত্রে এখানে ফাঁকা। তাই এরও মাথায় কোনো কিছু আমরা দেই নাই, তাই না? তো জিনিসগুলো আসলে এভাবে লিখে আরকি আশা করি তোমরা জিনিসগুলা বোঝো অলরেডি। ওকে? আচ্ছা। তারপর দেখো ভাইয়া কেপি লিখার সময় তাহলে আমরা কিভাবে লিখবো? সো কেসি লেখার সময় কনসেনট্রেশন এর যে ঘনমাত্রা লিখবো। আর কেপির সময় আমরা যে প্রত্যেকটার আলাদা, আলাদাভাবে যে চাপ, মানে এই যে 3c, এইটার চাপ কি হবে? যা থাকবে তার উপর কি আমরা একইভাবে কিউব দিয়ে দিব চাপের উপর, এবং একইভাবে 2a, এইটার ক্ষেত্রে আমরা কি লিখবো? যা থাকবে তারপর আমরা স্কয়ার দিয়ে দিব। ওকে? সো জিনিসগুলো আসলে খুবই ইজি। আসলে এগুলো দেখলেই, একবার দেখলেই আমি আশা করি তোমরা পারবা। ওকে? আমাকে না পারলে অবশ্যই আমাকে জানাবা। ঠিক আছে? সো ওকে। আচ্ছা। দেখো দেখো কেপি ও কেসির মধ্যে সম্পর্ক কি? আমাদের সবথেকে বেশি প্রশ্ন আসে এই অধ্যায় থেকে এই টার্মটা হতে। কেপি ও কেসির মধ্যে যে সম্পর্ক, এই টার্মটাতে প্রচুর ভাইয়া প্রশ্ন আসে। তো তুমি মনে রাখবা ভাইয়া আমাদের একটা সূত্র হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর-টি টু দি পাওয়ার ডেল এন। ওকে? এই সূত্র থেকে প্রচুর টাইপের ম্যাথ আসে। সো এখানে মনে রাখবা কেপি ইজ ইকুয়াল টু কেসি আর-টি টু দি পাওয়ার ডেল এন। এখানে মানুষের মনে থাকে না যে আমরা কি এই পাশে কেপি দিব না কেসি দিব? কোনটা আগে হবে? কোনটা সমান সমানের এদিক হবে, কোনটা সমান সমানের ওই দিক হবে? আর আমি এভাবে মনে রাখি যে জিনিসটা হচ্ছে পিইসি, পিসি, পিসি মানে ১ম এ আমরা কেপি দিব, তারপর কেসি দিব। তার মানে কেপি আগে হবে, তারপরে কেসি হবে। ঠিক আছে? এভাবে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা। সো এখানে এই যে ডেল এন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই কি? আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। তার মানে উৎপাদের মোল সংখ্যা থেকে যদি আমরা বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ দেই, তাহলেই কিন্তু আমরা কি পাই? এখানে যে ডেল এন এর মান, এই ডেল এন এর মান কিন্তু উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ দিলেই আমরা পেয়ে যাই। ঠিক আছে? তো আশা করি জিনিসগুলো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে দেখি। দেখো ভাইয়া বলতেছে একটা এমসিকিউ, PCl3 প্লাস Cl2 থেকে PCl5 এর জন্য কোনটি সঠিক? PCl5 এর জন্য কোনটি সঠিক? আচ্ছা। তো আমরা একটু আগে কি দেখে আসলাম? Kp is equal to Kc RT to the power del n। পিসি দ্বারা আমরা মনে রাখবো আমরা বলছিলাম, তাই না? এই যে পিসি, তাই তো? আচ্ছা, ওকে। সো এখানে ডেল এন এর মানটা আসলে মেইন ফ্যাক্ট কাজ করে অলওয়েজ। তো এখানে যে ডেল এন এর মানটা কত? ডেল এন মানে কি? আমরা বলছিলাম ডেল এন হচ্ছে উৎপাদের যে মোল সংখ্যা ডিভাইডেড বাই বিক্রিয়কের মোল সংখ্যা। তো আমরা যদি ডেল এন এর মানটা জাস্ট বের করি, ডেল এন। সো উৎপাদের মোল সংখ্যা কত এখানে? 1 কিন্তু ভাইয়া, তুমি খেয়াল করো এখানে মোল সংখ্যা কত? 1 না? টোটাল মোল সংখ্যা তো এখানে 1, কারণ উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস বিক্রিয়কের এখানে আছে 1, এখানে আছে 1 না, তাই না? ২ টা মিলে আমাদের ২ না? ২ টা মিলে আমাদের ২ না? তার মানে এখানে মোল সংখ্যা হচ্ছে আমাদের ২। তার মানে 1 মাইনাস এর 2 মানে মাইনাসের 1। তার মানে আমরা এখানে লিখতে পারি কেসি ইনটু আর-টি টু দি পাওয়ার ডেল এন এর জায়গায় -1। তার মানে আমাদের কেসি কে যদি আমরা আর-টি দ্বারা ভাগ দেই, তাহলে আমরা কেপি পাই না? কেসিকে আর-টি দ্বারা ভাগ দিলে আমরা কেপি পাই না? তাহলে এখানে বড়কে আর ছোটকে খেয়াল করো, কেপির মানটা কেসিকে ভাগ দিলে তারপর পাই। তার মানে আমাদের এখানে কেসি বড় না? তার মানে আমাদের এখানে কেসি বড় না কেপি হতে? কারণ কি? ভাগ দিলেই না কেপি পাবো। আমরা যদি ভাগ দেই তবেই না আমরা কেপি পাবো। বাট আগে বড় কে? কেসি না? তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে সি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে? আমাদের এখানে তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বার। ওকে? পারা যাবে? আশা করি পারা যাবে। ওকে, আচ্ছা। দেন দেখো ভাইয়া, নিচের কোন বিক্রিয়ায় Kp is equal to Kc হবে? এই টাইপের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। এটা যে আর-ইউ-তে আসছে। সো Kp is equal to Kc হবে। তোমাকে যদি আমি আগে একটা ম্যাথ সলভ করে দেখাই যে Kp is equal to Kc কখন হয়? যখন উৎপাদের ঘনমাত্রা এবং উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি সেইম হয়। উৎপাদের মোল সংখ্যা এবং বিক্রিয়কের মোল সংখ্যা যদি আমাদের সেইম হয়, অর্থাৎ উভয় পাশে মোল সংখ্যা যদি আমাদের সেম হয়, তাহলে Kp is equal to Kc হবে। কেন হয় ভাইয়া? আমরা সূত্র কি জানি? Kp is equal to Kc RT
টু দি পাওয়ার ডেলএন, ঠিক আছে? আচ্ছা, তো এরকমটা যদি হয়, তো উভয় পাশে যদি উৎপাদের মোল সংখ্যা সমান হয়, তার মানে ডেলএন এর মানটা যদি শূন্য হয়, এই যে ডেলএন বলতেছি, এই ডেলএন এর মানটা যদি আমাদের কি হয়, শূন্য হয়, তাহলে কি হবে এখানে দেখো তো। এখানে আমরা কি লিখতে পারি তাহলে? এখানে আমরা কি লিখতে পারি যে এই যে কেসি আর টি টু দি পাওয়ার 0, আর যেকোনো কিছুর উপর 0 থাকা মানে কি এটা 1 না? তার মানে কি আমাদের এখান থেকে সুতরাং কেপি ইজ ইকুয়াল টু কেসি না? এইটাই আসলে বলছি, ঠিক আছে? সো কেপি ইজ ইকুয়াল টু কেসি কখন হবে? যখন ডেলএন এর মান শূন্য হবে, বা অন্যভাবে বলতে গেলে তুমি জাস্ট চোখের দেখাতে দেখবা এই পাশে যে মোল সংখ্যা, এই পাশে মোল সংখ্যা আমাদের সেম আছে কিনা। এখানে তুমি দেখো এই পাশেও 2, 1 প্লাস 1 2 সেম আছে, তার মানে এখানে আমাদের অ্যান্সার কত হবে? এ নাম্বারটা হবে আমাদের এখানে অ্যান্সার, এই নাম্বারটা আমাদের এখানে অ্যান্সার। এগুলো আসলে তুমি করতে করতে ম্যাথ করতে করতে আসলে তোমার মুখস্থ হয়ে যাবে। ওকে, সো এই 2 নাম্বারটা দেখো, এটা কেন হলো না ভাই? তুমি দেখো এই পাশে 1, বাট এখানে 1 এখানে 1, টোটাল কি 2 না? তার মানে কি এটা মিললো? দুই পাশে মোল সংখ্যা সেম হয়েছে? তো না, এখানে 2, এখানে 1, এখানে 2, তারপরে এটাও কি আমাদের কিন্তু মিলে নেই, এটাও আমাদের মিলে নেই, ঠিক আছে? তো তারপর দেখো এই যে এখানে 1, এখানে 3, আবার এখানে 2, এটাও কিন্তু আমাদের কি এখানে মিলতেছে না। ওকে, সো কেন হইতেছে না আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, তারপর দেখো, আচ্ছা এখন এই যে আমরা এই ব্যাপারগুলো যদি আমরা দেখার পর, এই ব্যাপারগুলো আমরা দেখার পর এবার আমরা একেবারে আমাদের রাসায়নিক সাম্যাবস্থায় চলে যাব। আমাদের রাসায়নিক সাম্যাবস্থায় বিভিন্ন ধরনের নিয়ামক কাজ করে, বুঝছো? রাসায়নিক সাম্যাবস্থায় বিভিন্ন ধরনের নিয়ামক কাজ করে। কি, কি নিয়ামক কাজ করে? এটা হচ্ছে তাপমাত্রা, চাপ ও ঘনমাত্রা। আমরা অলরেডি বলে আসছি। যদি আমরা দেখি যে রাসায়নিক ঘনমাত্রার মধ্যে তাপমাত্রার প্রভাব কি? মনে রাখবা তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা তাপোৎপাদী বিক্রিয়ায় কি বলে ভাইয়া? তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে আমাদের ডেল এর মান পজিটিভ। আমাদের তাপোৎপাদী বিক্রিয়ায় মনে রাখবা এই যে ডেল এইচ এর মান কত আমাদের? পজিটিভ। এই জিনিসটা ভালোভাবে মনে রাখবা। তাহলে কোনো একটা বিক্রিয়া তাপোৎপাদী মানে না তাপহারী, এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে এটাতে আমাদের ডেল এইচ এর মান পজিটিভ না নেগেটিভ, এটা দেখে আমরা এটা যে তাপোৎপাদী বিক্রিয়া মনে রাখবো। আর মনে রাখবা এই যে ডেল এইচটা, এটা যদি আমরা বিক্রিয়ায় লিখি, অর্থাৎ এই তাপটা যদি আমরা বিক্রিয়ায়, আমি একটু উল্টা বলছি, সরি ভাইয়া, তাপোৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান নেগেটিভ আর তাপহারী বিক্রিয়ায় পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, কারণ এটা তাপোৎপাদী বিক্রিয়া, এটা তো অবশ্যই ডেল এইচ এর মান নেগেটিভ হবে, আর তাপহারী বিক্রিয়ায় জিনিসটা হবে আমাদের উল্টা, অর্থাৎ পজিটিভ হবে। আচ্ছা, যদি বলি যে তাপোৎপাদী বিক্রিয়া ডেল এইচ এর মান হচ্ছে আমাদের নেগেটিভ, কিন্তু এটা যখন আমরা বিক্রিয়ায় লিখবো তখন সেই জিনিসটা আবার পজিটিভ আকারে লিখবো। বিক্রিয়ায় লেখার সময় সেটা লিখবো আমরা পজিটিভ আকারে, বাট তাপোৎপাদী বিক্রিয়া যদি নরমালি ডেল এইচ এর মান জিজ্ঞেস করে তাহলে আমরা নেগেটিভ দেখে সেটা চিনবো। এবং একই সাথে দেখো ভাইয়া, এখানে লিখে দিচ্ছি যে ডেল এইচ এর মান এখানে কি অলওয়েজ কি হবে? আমাদের নেগেটিভ হবে, ডেল এইচ এর মান অলওয়েজ নেগেটিভ হবে। এখন দেখো কোন একটা বিক্রিয়ার আমরা, তুমি কমন সেন্স জাস্ট চিন্তা করো, একটা তাপোৎপাদী বিক্রিয়া, সে নিজেই তাপ উৎপন্ন করে, তুমি সেখানে আরো তাপ দিছো, তাহলে কি হবে ভাইয়া? কোন একটা বিক্রিয়া সে নিজে তাপ উৎপন্ন করতেছে, তার তাপ দরকার নাই, তুমি তাকে আরো তাপ দিলে, তাহলে কি বিক্রিয়া সম্মুখে দিবে না পিছনের দিকে দিবে? বা অন্যভাবে বলতে গেলে বিক্রিয়া কি সম্মুখমুখী হবে না পশ্চাৎমুখী হবে? বিক্রিয়া তুমি, সে নিজেই তাপ উৎপাদে, তুমি বিক্রিয়া তাকে সে তাপ দিয়ে কি করবে? তারপরে সে বিক্রিয়াটা পশ্চাৎমুখী বা পিছনের দিকে চলে যাবে না? তার মানে তাপোৎপাদী বিক্রিয়ায় আমাদের যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয়, তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া আমাদের পশ্চাৎমুখী হবে। বিক্রিয়া আমাদের কি হবে? পশ্চাৎমুখী হবে। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়া আমাদের পশ্চাৎমুখী হবে। অর্থাৎ আমাদের যে উৎপাদ আছে, সে উৎপাদের পরিমাণ কি পাবে? হ্রাস পাবে। উৎপাদ সেখানে আমাদের হ্রাস পাবে। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে তাপমাত্রা যদি আমরা কমাই, তাপমাত্রা যদি আমরা কমাই, তো যে তাপ উৎপন্ন করে তার জন্য তো কমানোটাই ভালো, তাই না? তার মানে তাপমাত্রা যদি আমরা কমাই, বিক্রিয়া হচ্ছে আমাদের সম্মুখ দিকে যাবে, তখন আমাদের যে বিক্রিয়া সম্মুখমুখী হবে, সম্মুখমুখী হবে। বিক্রিয়া আমাদের কি হবে? সম্মুখমুখী হবে। আচ্ছা, তারপর দেখো তাপহারী বিক্রিয়া। সো তাপহারীর এই বিক্রিয়ার উদাহরণটাও তোমরা একটু মনে রাখবা। উদাহরণটা মনে রাখলে মাঝে, মাঝে কাজে দেয়। যে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন করে নিচের কোনটি তাপোৎপাদী বিক্রিয়া? এই যে এখানে এটা তাপোৎপাদী বিক্রিয়া, আবার নিচের কোনটা তাপহারী বিক্রিয়া? এই যে এটা তাপহারী বিক্রিয়া। মাঝে, মাঝে পরীক্ষায় প্রশ্ন দেয়। এখন তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান কি? তাপহারী বিক্রিয়ায় আমাদের ডেল এইচ এর মান হচ্ছে কি? পজিটিভ। তাপহারী বিক্রিয়ায় ডেল এইচ এর মান আমাদের পজিটিভ। ওকে, সেই যে ডেল এইচ আছে, এই ডেল এইচ এর মান কত আমাদের? পজিটিভ। আচ্ছা, এবং এটা যদি বিক্রিয়ায় লিখি, এটা আমরা মাইনাস আকারে লিখি। এখন কোন একটা বিক্রিয়ার তাপ দরকার নেই, তুমি এখানে আরো তাপ দিস, সরি, এটা তো তাপহারী না? সো তাপহারীর কি তাপ দরকার আছে, তার মানে এই তাপহারী বিক্রিয়ার আরেকটা নাম কি ভাইয়া? তাপহারী বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে আমাদের তাপ শোষী।
তাপহারী বিক্রিয়ার আরেকটা নাম হচ্ছে তাপ শোষী। তার মানে তাপ সে শোষণ করবে। সো কোনো একটা বিক্রিয়া নিজে তাপ শোষণ করবে, তাতে তুমি আরো তাপ দিছো। তার মানে কমন সেন্স বলে যার তাপ দরকার তাকে তুমি তাপ দিচ্ছ। তার মানে কি তাপ শোষে কি তাপ দরকার না? ওকে, একটু খেয়াল করো, ব্রেইনটা খেয়াল করো। ওকে, সো তাপ শোষী বিক্রিয়া কি তাপ শোষণ করবে, আর যদি সে তাপ শোষণ করে তার মানে তাপ তার দরকার। তার মানে তাপহারী বিক্রিয়ায় তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো, তাপহারী বিক্রিয়ায় যদি তুমি তাপমাত্রা বৃদ্ধি করো, তার তাপ দরকার, তুমি তাকে তাপ দিছো, তার মানে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে বা বিক্রিয়া সম্মুখ দিকে যাবে। বিক্রিয়া আমাদের সম্মুখ দিকে যাবে। সেইম ভাবে আমাদের যদি তাপমাত্রা হ্রাস করো, তার তাপ দরকার ছিল, তুমি তার তাপমাত্রা হ্রাস করে দিস। তার মানে কি তাপমাত্রা কমালে বা হ্রাস করলে বিক্রিয়া কি হবে? পশ্চাৎমুখী হবে না? বিক্রিয়া আমাদের পশ্চাৎমুখী হবে বা উৎপাদের পরিমাণ কমবে, যা কিছু লেখা যায় পশ্চাৎমুখী হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু কমন সেন্স দিয়ে খেয়াল করবা যে আসলে অ্যান্সারটা কোনটা হতে পারে। মুখস্থের কোনো বিষয় না। যার তাপ দরকার তাকে যদি তুমি তাকে তাপ দাও, সে সামনের দিকে যাবে। তাপ শোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়ার তাপ দরকার, তুমি তাকে তাপ দিচ্ছ, বিক্রিয়ার সামনের দিকে অর্থাৎ উৎপাদের পরিমাণ বাড়বে, আর তাপ কমাই নিলে পশ্চাৎমুখী হবে। আর একইভাবে তাপ উৎপাদী বিক্রিয়ার তাপ দরকার নাই, তুমি তাকে তাপ দিলা, বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে। আর যদি তাপ কমায় নাও, সে সম্মুখ দিকে যাবে। ওকে, তো এই জিনিসগুলো যদি তুমি বুঝতে পারো, তাহলে এবার আমরা এইটার উপর চাপের প্রভাব খেয়াল করবো, যে সাম্যাবস্থার উপর চাপের প্রভাব। সাম্যাবস্থার উপর চাপের প্রভাবের কিছু শর্ত আছে ভাইয়া, যে আমাদের অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদগুলো গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। এই যে এই লাইনটা অনেক ছেলেরাই ভুল করে। ওকে, সেই যে বিক্রিয়ক ও উৎপাদ গ্যাসীয় অবস্থায় থাকতে হবে, এই জিনিসটাই আমরা অনেকেই ভুল করি। ঠিক আছে, পরীক্ষায় আমরা খেয়াল করি না যে বিক্রিয়ক এবং উৎপাদটা গ্যাসীয় অবস্থায় আছে কিনা। এই গ্যাসীয় অবস্থায় আছে কিনা এটা কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। ওকে, সো তার মানে প্রথম শর্ত কি? বিক্রিয়ক উৎপাদ আমাদের গ্যাসীয় অবস্থায় থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যার পার্থক্য থাকতে হবে। কেবল মোল সংখ্যার পার্থক্য থাকলেই সেটাতে চাপের প্রভাব বিদ্যমান থাকবে, না হলে চাপের প্রভাব থাকবে না। নাহলে দুই পাশেই আমাদের সেম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোল সংখ্যার পার্থক্য থাকলেই কেবল আমাদের চাপের প্রভাব থাকবে। যেমন দেখো, এখানে এই পাশে দুইটার মোল সংখ্যা তো আমাদের 2, এই পাশে টোটাল মোল সংখ্যা হচ্ছে আমাদের 1। এখন এখানে মোল সংখ্যার পার্থক্য আছে না, ডেলেন এর মানের একটা পার্থক্য আছে না, 2 - 1 মানে 1। এখানে যেহেতু মোল সংখ্যার পার্থক্য উপস্থিত, তার মানে এখানে চাপের প্রভাব বিদ্যমান। এই 1 দেখে আমরা বুঝলাম কি এখানে চাপের প্রভাব বিদ্যমান। চাপের প্রভাব বিদ্যমান বিদ্যমান ওকে, আচ্ছা। এবার দেখো, এবার হচ্ছে আমাদের ঘনমাত্রার প্রভাব। ঠিক আছে, তো ঘনমাত্রার প্রভাব কি? ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে মনে রাখবে এটা শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কাজ করবে। গ্যাসীয় এবং অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে কাজ করবে। গ্যাসীয় এবং জলীয় পদার্থের ক্ষেত্রে কাজ করবে। তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে কাজ করবে না। আমরা যদি বলি সলিড এবং লিকুইড, সলিড এবং ইয়ার ক্ষেত্রে, আচ্ছা, জলীয় পদার্থের কাজ করবে। এখানে সলিডের ক্ষেত্রে কোনো কাজ করবে না। ওকে, আর এইটা হচ্ছে আমাদের এটাও আমাদের সলিডের ক্ষেত্রে কোনো ধরনের চাপের প্রভাব থাকবে না, এবং তরলের ক্ষেত্রেও কোনো আমাদের ধরনের কি থাকবে না, চাপের প্রভাব আমাদের কি থাকবে না। আচ্ছা, এখন দেখো এই যে ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রাটা বৃদ্ধি করি, আমাদের যে ঘনমাত্রাটা এটা যদি আমরা বৃদ্ধি করি, তাহলে কি ঘটবে আসলে এটা যদি তোমাদেরকে একটু বলি। তো ঘনমাত্রা বৃদ্ধি করলে নরমাল নিয়ম, তুমি কোনো কিছুকে ঘন করছো, কোনো কিছু ঘনমাত্রা বাড়াইছো, তার মানে সেটা সম্মুখ দিকে যাবে। যদি কমাও সেটা পশ্চাৎমুখী হবে। যদি কমাও সেটা পশ্চাৎমুখী, এই নরমাল কথাবার্তা। তুমি যদি কোনো কিছুর ঘনমাত্রা বাড়াও, এটা হবে সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ উৎপাদ বৃদ্ধি পাবে। ঘনমাত্রা কমালে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে এবং উৎপাদ হ্রাস পাবে। এই এখান থেকে তিনটা থেকে তাপমাত্রা প্রভাবিত সব থেকে বেশি আসে তাপমাত্রা এবং চাপের প্রভাব। ঠিক আছে, চাপের প্রভাব এবং যে তাপমাত্রা, এই দুইটা আমাদের সব থেকে বেশি আসে। ওকে, সো কিভাবে পরীক্ষায় আসে এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এছাড়াও এখন আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করব। আশা করি তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। দেখো ভাইয়া, 15 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলতেছে যে একটা গ্যাস হতে x2 + y2 এই দুইটা মিলিত হয়ে 2xy হয়েছে। আচ্ছা, হইলো। এই উভমুখী বিক্রিয়াটিতে চাপের প্রভাব কিরূপ হবে? উভমুখী বিক্রিয়াটিতে আমাদের চাপের প্রভাব কি হবে? অ্যান্সার হচ্ছে আমাদের এখানে চাপের কোনো প্রভাব নাই। কেন নাই এটাকে দেখো। এখানে উভয় পাশে দেখো তো, এখানে আমাদের মোল সংখ্যা হচ্ছে 1, এখানেও আমাদের মোল সংখ্যা 1, এখানে আমাদের
2, তাই না? সো এই যে 1 প্লাস 1 দুইটা মিলে কি আমাদের 2 হয়ে গেল না? আর আমরা বলছিলাম এখানে del n থাকতে হবে, অর্থাৎ আমাদের মূল সংখ্যার একটা পার্থক্য থাকতে হবে। 2 বিয়োগ 2 কত থাকে? 0 না? এখানে কি মূল সংখ্যার কোনো পার্থক্য আছে? যেহেতু মূল সংখ্যার কোনো পার্থক্য নাই, তার মানে এখানে চাপের কোনো প্রভাবও নাই। ঠিক আছে? তারপরে দেখো 16 নাম্বার। 16 নাম্বার কি বলছে? A2 থেকে B2 পাঠাচ্ছে, অর্থাৎ A2 প্লাস B2 এটা থেকে আমাদের 2A হয়েছে। সেম ভাবে এখানেও কি মূল সংখ্যার কোনো পার্থক্য আছে? দেখেই বুঝাইতেছি কিন্তু ভাইয়া। এই পাশে 2টা মিলে হইতেছে আমার কত? 2 মানে 1 প্লাস 1 2, আর এই পাশে আছে 2। তার মানে মূল সংখ্যার কোনো পার্থক্য নাই। তার মানে কি এটাতে আমাদের চাপের কোনো প্রভাব নেই। এটা যেহেতু বহুপদী সমার্থকমূলক শব্দ। তুমি 3 নাম্বারটা দেখো। এখানে কি নেই? আমাদের চাপের কোনো প্রভাব নেই। ওকে গেল। আচ্ছা। এখন দেখো তাপহারী বিক্রিয়া। এটা একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, ΔH এর মান যদি পজিটিভ হয়, ΔH এর মান যদি পজিটিভ হয় সেটা একটা তাপহারী বিক্রিয়া না? তো দেখো ভাই এখানে ΔH এর মান পজিটিভ দেওয়া আছে। ΔH এর মান পজিটিভ, তো এখানে এটা একটা তাপহারী বা তাপশোষী বিক্রিয়া। ওকে। এখানে বলছে সাম্য ধ্রুবক কেপি ও কেসি এর মান সমান হয়। আচ্ছা, কেপি ও কেসি সমান হয় কখন? কেপি ও কেসি সমান হয় কখন? আমরা বলছিলাম না কি কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার del n। এখানে del n এর মান, এখানে del n এর মান যদি আমাদের কি হয়? 0 হয়, তবেই তো কেপি আর কেসি সমান হবে, তাই না? del n এর মান 0 হলে পুরোটা আমাদের 1 হয়ে যায়। এজন্য আমাদের কি হয়? কেপি আর কেসি সমান। কোনো কিছুর উপর, যেকোনো কিছুর উপর 0 মানে যে 1, এটা তো তোমরা জানো, তাই না? যেকোনো কিছুর উপর 0, যেকোনো কিছুর পাওয়ার যদি 0 হয় সেটার মান হচ্ছে আমাদের কি? 1। তো RT-র উপরে পাওয়ার যদি 0 দিতে পারি তাহলে তো মান 1 হয়ে যাচ্ছে। তার মানে কেপি ইজ ইকুয়াল টু কেসি হবে যখন del n এর মান কি? 0 হবে, তাই না? তাহলে আমাদের এখানে 1 2 3 3টা সঠিক। তোমাদের এখানে যদিও বহুপদী সমার্থকমূলক শব্দ মানে প্রশ্ন আসবে না, বাট এই টাইপের প্রশ্ন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে। ওকে? সো এখানে দেখো ভাইয়া জিনিসগুলো ভালোভাবে দেখানো আছে। ΔH ধনাত্মক হলে তাপ বিক্রিয়া তাপহারী, তাহলে এরকম জিনিসগুলা তাদের মতো করে তারা বলে দিছে। তো এই জিনিসগুলা কিন্তু আমরা ব্যাখ্যা করেই বলছি। আচ্ছা, তারপর দেখো। এবার হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের বিক্রিয়ার মধ্যে যে কিছু প্রণালী আছে, সেই প্রণালীগুলো আমাদের প্রচুর আসে যে কোন বিক্রিয়াটা কোন পদ্ধতিতে হয়। ওকে? পরীক্ষায় এইটা থেকে এই টাইপের প্রশ্ন করে। এই ইয়াটা অনেক, অনেক ইম্পোর্টেন্ট ভাইয়া। ওকে? বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আমি বলে দিব আসলে কোনগুলো। এখান থেকে কিন্তু 3টা বেশি আসে, বুঝছো? অ্যামোনিয়া, সালফ সালফিউরিক অ্যাসিড এবং একই সাথে নাইট্রিক অ্যাসিড। অ্যামোনিয়া উৎপাদন কিভাবে করি? সালফিউরিক অ্যাসিড উৎপাদন করি, নাইট্রিক অ্যাসিড কিভাবে উৎপন্ন করি? এটা একটু আমরা দেখব। মনে রাখবো আমাদের যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া উৎপাদন করা হয় হ্যাবারবোস পদ্ধতিতে। অ্যামোনিয়া কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়? হ্যাবারবোস পদ্ধতিতে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোন প্রক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন করা হয়? অ্যান্সার হবে আমাদের হ্যাবারবোস পদ্ধতি। এখন এই যে অ্যামোনিয়া উৎপাদন করা হয় হ্যাবারবোস পদ্ধতিতে, এই পদ্ধতিতে এখান থেকে জাস্ট আর একটা জিনিস জানবো, এটা হচ্ছে প্রভাবক। প্রভাবক। এই অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রভাবক কাজ করে ফেরাস এবং মলিবডেনাম। ফেরাস এবং মলিবডেনাম দুইটাকে আমাদের প্রভাবক আকারে আমাদের কাজ করতেছে। ঠিক আছে? সো এই যে ফেরাস এবং মলিবডেনাম, নরমালি যদি আমাদের ফেরাস অপশনে থাকে তাহলে ফেরাস দাগাবো, আর ফেরাস না থাকলে মলিবডেনাম দাগাবো অপশন। ঠিক আছে? তাহলে প্রভাবক হিসেবে আমাদের কি কাজ করে? ফেরাস এবং মলিবডেনাম। এবং একই সাথে আমাদের H2SO4, H2SO4 সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় আমাদের স্পর্শ প্রণালীতে। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় আমাদের স্পর্শ প্রণালীতে। আমি সামনে দেখাবো, কিন্তু প্রশ্ন কিন্তু পারতে হবে। সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয় আমাদের স্পর্শ প্রণালীতে এবং এই সময় আমাদের প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ও প্লাটিনাম। ভ্যানাডিয়াম পেন্টক্সাইড ও প্লাটিনাম। ভ্যানাডিয়াম ও পেন্টক্সাইড ও প্লাটিনাম হচ্ছে আমাদের স্পর্শ প্রণালীতে ইউজ হয়। এবং একই সাথে আমাদের নাইট্রিক অ্যাসিড উৎপাদন, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় আমাদের প্লাটিনামের মাধ্যমে। নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় আমাদের প্লাটিনামের মাধ্যমে এবং অসওয়াল্ড প্রণালীর মাধ্যমে। এই জিনিসগুলো জাস্ট একটু তোমরা ভালোভাবে মনে রাখবে। ঠিক আছে? তোমরা চাইলে সবগুলাই পড়তে পারো, সবগুলো পড়তে পারলে তো ভালোই। বাট আমি বলবো কিছু না হলেও জাস্ট এটলিস্ট নাইট্রিক অ্যাসিড উৎপাদন অসওয়াল্ড পদ্ধতিতে, প্লাটিনাম ব্যবহার করা হয়, সালফিউরিক সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয় স্পর্শ প্রণালীতে, এবং প্রভাবক হিসেবে ইউজ হয় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড এবং প্লাটিনাম। অ্যামোনিয়া উৎপাদন করা হয় আমাদের হ্যাবারবোস পদ্ধতিতে, প্রভাবক হয় আমাদের ফেরাস এবং মলিবডেনাম। এবং একই সাথে তোমরা মনে রাখতে পারো যে নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় আমাদের বার্কল্যান্ড আইট এই পদ্ধতিতে, নাইট্রিক অ্যাসিড। ওকে? এই জিনিসটাও তোমরা কি করতে পারো? দেখতে পারো। ওকে? আচ্ছা, তারপর দেখো। দেখো ভাইয়া প্রশ্ন করছে যে একটা বিক্রিয়া দেওয়া আছে, বলছে যে বিক্রিয়াটির সাম্যাবস্থা আছে। বিক্রিয়াটির সাম্যাবস্থা, ওকে। এটার উপর যদি আমরা চাপ বাড়াই
তাহলে কি করবে? আচ্ছা, যখন তোমাকে চাপের কথা বলবে না, তুমি চোখ বন্ধ করে ডেলেন এর মানটা নির্ণয় করে ফেলো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ডেলেন এর মান নির্ণয় করলে আমাদের অধিকাংশ প্রশ্ন সলভ হয়ে যায়। এখানে ডেলেন ইজ ইকুয়াল টু এই পাশে দেখো থেকে আসে 4, এখানে 1, তার মানে টোটাল কত আমাদের 5 মাইনাস। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে ভাইয়া, খেয়াল করো, ওয়েট, এখানে একটা ব্যাপার আছে। তুমি এক জিনিস খেয়াল করো তো, এখানে আমরা বলছিলাম না যে চাপের প্রভাব আছে কি নাই, এটা বোঝার জন্য আমরা কিন্তু যখন চাপ পড়ছিলাম তখন বলছিলাম যে কঠিন পদার্থে বা সলিডে, কঠিন পদার্থ বা সলিডে চাপের কোনো প্রভাব নেই। চাপের কোনো প্রভাব নেই। সো অনেক সময় এমন হয় যে আমরা খেয়াল করি না যে প্রশ্নে কি দিছে, বাট খেয়াল করতে হবে ভাই। এখানে যে সলিড গুলা আছে না, সলিড গুলাতে কিন্তু চাপের কোনো প্রভাব হবে না। তো আমরা যখন চাপ কল্পনা করব তখন এই সলিড গুলা আমাদের মাথায় আনবো না। ওকে? সো সলিড গুলা যদি আমরা মাথায় না আনি, এই যে সলিড গুলা আছে, এই সলিড গুলাকে আমাদের হবে না। আচ্ছা, তো এখানে আছে আমাদের এইটা আর এটা। তো ২ টা কি 4, 4 না? তো আমরা যদি ডেলেন নির্ণয় করি আমাদের হবে 4 মাইনাস এর 4 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে যেহেতু ডেলেনের মান 0, আর ডেলেনের মান 0 হলে আমাদের বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নেই। কোনো প্রভাব নেই। ওকে? তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে সি নাম্বার। ওকে? সো চাপের যেহেতু কোনো প্রভাব নেই, তার মানে কি? চাপের যদি কোনো প্রভাব নেই তাহলে সাম্যাবস্থা কি পরিবর্তিত হবে? উত্তর হচ্ছে না। তার মানে সাম্যাবস্থা অপরিবর্তিত থাকবে। তারপর দেখো 19 বলতেছে A2 থেকে 3B2 হইছে। ওকে? তো এটা থেকে যদি আমরা 2AB3 হয় তাহলে আমাদের ΔH পজিটিভ হলে, ΔH পজিটিভ হলে বিক্রিয়াটিতে প্রভাবক যোগ করলে কি হবে? ΔH এর মান পজিটিভ, ΔH এর মান পজিটিভ। এটা থেকে কি তুমি বুঝতে পারতেছো ভাইয়া বিক্রিয়াটি একটা তাপহারী বিক্রিয়া। ΔH এর মান পজিটিভ হয় কোথায়? বিক্রিয়াটি একটা তাপহারী বিক্রিয়া। আমরা বলছিলাম তাপহারী বিক্রিয়া কি ΔH এর মান পজিটিভ। মনে রাখবা তাপহারী কি তাপ শোষী না, জিনিসটা একটু উল্টা কাজ করে। ΔH এর মান মানে পজিটিভ হয় হচ্ছে তাপহারীতে আর নেগেটিভ হয় তাপ উৎপাদিত, তাই না? সো পজিটিভ যখন হবে তার মানে বিক্রিয়াটা তাপহারী, তার মানে বিক্রিয়াটা তাপ গ্রহণ করবে। আর যদি কেউ গ্রহণ করে সেখানে কি বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাবে না? যদি তুমি সেখানে তাপ মানে তাপ দাও, আরো তার লাগবে, তাকে তুমি আরো তাপ দিছো, সেখানে কি বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে না? এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস। ওকে? সো আশা করি এই জিনিসগুলো পারবো। তারপর যদি ভাইয়া একটু দেখি, বলছে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে সালফার ডাই অক্সাইড থেকে সালফার ডাই অক্সাইড উৎপাদনে প্রভাবক কত? ঠিক আছে? তো আমরা একটু আগে দেখে আসলাম না ভাইয়া যে আমাদের প্লাটিনাম ইউজ হয়। আমরা তো একটু আগেই মাত্রই দেখে আসলাম যে এখানে কি ইউজ হয়? আমাদের প্লাটিনাম এবং ভ্যানাডিয়াম পেন্টক্সাইড কি হয়? স্পর্শ পদ্ধতিতে আমরা যখন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি তখন আমাদের প্লাটিনাম ইউজ হয়। অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। আচ্ছা, 22 নাম্বার দেখো ভাইয়া। এই যে সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন এটা মিলে একটা গ্যাস তৈরি হইছে। ওকে? বিক্রিয়াটির উৎপাদন বাড়বে কিভাবে? সো উৎপাদন বাড়বে কি কমবে এটা তুমি কিভাবে বুঝবা? আচ্ছা, প্রথম হচ্ছে ΔH এর মান নেগেটিভ। তুমি যদি খেয়াল করো ΔH এর মান নেগেটিভ। এটা কি? আমাদের কি? একটা তাপহারী বিক্রিয়া না তাপোৎপাদী বিক্রিয়া? এটা একটা তাপোৎপাদী বিক্রিয়া। এখন তুমি অপশনটা কিছু দেখো, তাপোৎপাদী বিক্রিয়া যদি তাপমাত্রা বাড়াও, তার কি উৎপাদন বাড়ে? তাপোৎপাদী বিক্রিয়া তার তাপ দরকার নাই। তুমি আরো তাপ দিচ্ছ, তার উৎপাদন বাড়বে। তাহলে কিন্তু আমাদের এই তাপমাত্রার যে কনসেপ্টটা এটা কিন্তু আমাদের এখানে অলরেডি চলে যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের চাপ, তাই না? সো ঘনমাত্রা নরমালি আমাদের ইউজ হয় না। আর চাপ আর ঘনমাত্রার কোনো অপশনও এখানে দেওয়া নেই। সো চাপের ক্ষেত্রে যদি বলি, এটা কি চাপ বাড়ালে এটা ঘনমাত্রা চেঞ্জ হবে না কমালে চেঞ্জ হবে? কি হবে জিনিসটা? আমরা যদি এখানে ডেলেন এর মান নির্ণয় করি, ডেলেন তুমি দেখো উৎপাদে হচ্ছে আমাদের 2, বিক্রিয়কে আমাদের কত? 3, তার মানে ডেলেন এর মান কত? ডেলেন এর মান হচ্ছে কি উৎপাদে 2 ইয়াতে 3, তার মানে কি এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে? মাইনাস। আচ্ছা, উৎপাদন বাড়বে, তাই না? সো এখানে জিনিসটা আসলে জানো কি? এই যে ডেলেনের মানও এখানে নির্ণয় করা যায় না, লাগে না। যদি ডেলেনের মান 0 জাস্ট না হয়, জিনিসটা কি হয় জানো? যেদিকে আমাদের মোল সংখ্যা বেশি না? যেদিকে আমাদের মোল সংখ্যা বেশি, বিক্রিয়া সেদিক থেকে মোল সংখ্যা যেদিকে কম সেদিকে যায়। কি বলছি বুঝতে পারছো? চাপের যদি প্রভাব থাকে, ধরো বুঝতে পারলাম আমি কোনোভাবে যে উভয় পাশে মোল সংখ্যা সেম না। ওকে ফাইন। মোল সংখ্যা যদি সেম না হয় তাহলে কিভাবে আমাদের সাম্যাবস্থা পরিবর্তিত হবে? যেদিকে আমাদের মোল সংখ্যা বেশি সেদিক থেকে কমের দিকে আমাদের মোল সংখ্যা যাবে। এখানে বলছে আমাদের উৎপাদন বাড়বে। উৎপাদন বাড়বে মানে হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ বাড়বে। তাহলে কি করলে আমাদের উৎপাদের পরিমাণ বাড়বে? আমরা যদি চাপ বাড়াই তাহলে কিন্তু সেটা কম থেকে, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে বাড়বে। কারণ উৎপাদের মোল সংখ্যা কি এখানে কম আছে।
ঠিক আছে? কেন হয়েছে বুঝতে পারছি? জাস্ট একটু কমন সেন্স খাটাবা যে ২ টা পার্থক্য আছে এবং কোন দিকে যাবে? কম থেকে বেশি দিকে যাবে। কি করলে? চাপ বাড়াইলে কম থেকে ধরো ২ টা বোতল আছে। ধরো ২ টা ধরো একটা পানির বোতল। তো পানিতে কি হয়? মানে তুমি চাপ দিছো, চাপ মানে কম দিক থেকে বেশি দিক থেকে যাবে না? জিনিসটা না এরকম। ঠিক আছে? সো মানে চাপ বাড়াইলে যেদিকে কম আছে সেদিকে যাবে। চাপ বাড়াইছো যেদিকে কম আছে সেদিকে যাবে। আচ্ছা। সো ২৩ নাম্বারটা যদি একটু খেয়াল করো ভাইয়া, বলতেছি তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধির ফলে উৎপাদের পরিমাণ কি হবে? একটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া, তাই না? সো তুমি কি করছো? তাপমাত্রা বৃদ্ধি করছো। তার তাপ দরকার, তার তাপমাত্রা বৃদ্ধি করছো। তার মানে কি? তার উৎপাদের পরিমাণ বেড়ে যায় না? বুঝলাম? আচ্ছা। ২৪ নাম্বার দেখো। ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি সাম্যাবস্থা দেওয়া আছে। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে অ্যামোনিয়াম প্লাস Cl মাইনাস যদি হয় তাহলে কোন পরিবর্তনের সমস্যাটাকে ডান দিকে স্থানান্তরিত করবে? ডান দিকে। ডান দিকে মানে কি? উৎপাদের পরিমাণ বাড়বে। উৎপাদের পরিমাণ বাড়বে। তুমি এটা খেয়াল করো, এইটা এখানে ডেলেজের মান কি? পজিটিভ। আর ডেলেজের মান পজিটিভ মানে কি? ডেলেজের মান পজিটিভ হচ্ছে বিক্রিয়াটি একটি আমাদের তাপহারী বিক্রিয়া। বিক্রিয়াটি আমাদের একটা তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া তুমি যদি তাপ বাড়াও তাহলে তো বিক্রিয়াটা ডান দিকে যাবে, মানে সম্মুখমুখী হবে। তুমি এখানে বাড়াইছো কোনটা? দেখো তো কোন অপশনটাতে বাড়াইছো? দেখো বি নাম্বারটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস করলে অর্থাৎ তাপমাত্রা বাড়ালে এখানে কি বিক্রিয়া ডান দিকে যাবে। আশা করি বুঝতে পারছি। ওকে? সো এতটুকু আশা করি আমাদের ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা। তারপর যদি ভাইয়া দেখো 25 নাম্বার নিচের কোন বিক্রিয়া সমূহে KPO-KC-র মান সমান? এই টাইপটা ভাইয়া জানো প্রচুর ইম্পর্টেন্ট। এই টাইপটা আমাদের প্রচুর ইম্পর্টেন্ট। KPO-KC-র মান সমান। KP is equal to KC কখন হবে? আমাদের del n এর মান যখন সমান হবে। আমাদের del n এর মান যখন আমাদের 0 হবে। del n এর মান কি হবে আমাদের? 0 হবে। এখানে del n এর মান 0 কোথায় আছে? তুমি দেখো এখানে 1, এখানে 1, এখানে 1 এটা হইতেছে না। এখানে 1, এখানে 1, এখানে 2 দেখো এখানেও কি? এখানে 2, এখানেও 2 তার মানে del n মানে কি এখানে 2 - 2 দেখেই বোঝা যাইতেছে 2 - 2 is equal to কি হবে? 0 তারপরে এখানে আমাদের অ্যান্সার কি হবে? বি নাম্বারটা না? মানে তুমি দুই পাশে দেখবা মূল সংখ্যাগুলোর পার্থক্য 0 কিনা। ২ পাশের মূল সংখ্যাগুলোর পার্থক্য 0 কিনা। যদি মূল সংখ্যাগুলোর পার্থক্য 0 হয় তাহলে KP is equal to কি হবে আমাদের? KC হবে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। দেখো এখানে সূত্র সহ বসিয়ে দেওয়া আছে ভাইয়া। তোমরা কিন্তু এখান থেকে চাইলে কিভাবে আসলো জিনিসটা কিন্তু দেখে নিতে পারো। ওকে? সো এখানে একটু ইয়েস ঠিক আছে। আচ্ছা। তারপর ২৬ নাম্বার দেখো। নিম্নে কোন বিক্রিয়াটির KP is equal to KC? KP is equal to সেম কথা। del n এর মান 0 কোনটাতে আছে? del n এর মান 0 কোনটাতে আছে? অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোল সংখ্যা বের করলে 0 কোথায় হয়? এরকম del n এর মান 0 কোথায় আছে? ওটা হচ্ছে সি নাম্বারটা যদি তুমি খেয়াল করো ভাইয়া, উভয় পাশে তুমি যদি মোল সংখ্যা বিয়োগ করো তুমি দেখবা del n এর মান এখানে 0 আসছে। এখন অন্ততপক্ষে পারা উচিত। এতগুলো MCQ সলভ করার পর অন্ততপক্ষে এখন পারা উচিত। ওকে? সাম্যাঙ্ক বা সাম্যদ্রব্যকের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব। এই সূত্রটা দেন বিজ্ঞানী ভ্যান টফ। তো বিজ্ঞানী ভ্যান টফের সমীকরণ হতে আমরা সাম্যদ্রব্যকের উপর তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারি। তো ভাইয়া কি বলছে? এই যে সাম্যদ্রব্যকের উপর যে তাপমাত্রা ও চাপের প্রভাব, এই তাপমাত্রার প্রভাব দ্বারা সাম্যদ্রব্যক প্রথম কথা হচ্ছে প্রভাবিত হয়। ওকে? আমরা জানি। এই সাম্যদ্রব্যকের উপর এই যে তাপমাত্রার প্রভাব এটা আমরা কার সূত্র দ্বারা ব্যাখ্যা করতে পারি? এটা হচ্ছে বিজ্ঞানী ভ্যান টফ। পরীক্ষায় মাঝে, মাঝে এটা আসে। ওকে? কার সূত্র দ্বারা? ভ্যান টফের সমীকরণ দ্বারা। এখন ভ্যান টফের সমীকরণটা কি ভাইয়া? ভ্যান টফের সমীকরণটা হচ্ছে ভাইয়া ln Kp is equal to minus del H divided by R into 1/T plus এর C। এখন আমরা যদি এখানে ln Kp না লিখে log Kp বসাতে চাই তাহলে সেম জিনিসটাই হবে। বাট এখানে যে del H এর নিচে R আছে না? R এর সাথে 2.303 R গুণ হবে। 2.303 গুণ হবে। মানে লন থেকে লগে যাওয়ার জন্য আমরা 2.303 দ্বারা গুণ দিব। তাই না? আচ্ছা, ঠিক আছে। আর এর সাথে গুণ দিব। ওকে। তাহলে আমাদের লনের ক্ষেত্রে এই সমীকরণটা হচ্ছে ln Kp is equal to minus del H divided by R into 1/T plus C। আর লগের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে log Kp is equal to minus del H divided by 2.303 R into 1/T plus C। এই সূত্রটা দ্বারাই আমরা কি ভ্যান টফের সমীকরণটা মনে রাখবো। ওকে? সো পরীক্ষায় কি ভাই এটা থেকে আর ম্যাথ আসবে? উত্তর হচ্ছে না ভাইয়া। এটা থেকে জাস্ট সূত্রটা সরাসরি আমাদের দিয়ে দেয় যে নিচের কোনটি আমাদের ভ্যান টফের সমীকরণ ব্যাখ্যা করো। আবার এখানে একটু গ্রাফটা ইম্পর্টেন্ট। এখান থেকে যে গ্রাফটা বলতেছে দেখো এই সমীকরণটাকে আমরা যদি y is equal to mx plus c এর সাথে একটু তুলনা করি। y is equal to mx plus c এর সাথে যে সমীকরণটাকে তুলনা করো। তুমি যদি একটু খেয়াল করো ভাইয়া, এই যে আমাদের ln Kp, এই যে আমাদের ln Kp এইটাকে যদি আমরা কি ধরি? এইটাকে যদি আমরা ধরি y,
এটাকে যদি ওয়াই ধরা হয় এবং আমাদের এই যে ডেল এইচ ডিভাইডেড বাই আর মাইনাস চিহ্ন যদিও, সো এইটা কি একটা কনস্ট্যান্ট মান না? এটা একটা কনস্ট্যান্ট মান তো। সো এইটা যদি একটা আমাদের কনস্ট্যান্ট মান হয়, এইটা কি এম এর মতো না? এম না? এবং এখানে এই যে 1/t আছে, এইটা কি আমাদের এক্স এর মতো না? এম এক্স। আর এখানে এম এক্স প্লাস সি, আর এই যে সিটা, সি এর সাথে কি আমরা যে নর্মালি যে আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এইটার সাথে আমরা তুলনা করতে পারি। তার মানে আমি বলতে চাইতেছি এটা কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করা যায়। ওকে, সেম ভাবে তুমি লগ কে পি কে ওয়াই ধরতে পারো, তারপর এইটাকে তুমি একটা কনস্ট্যান্ট ধরতে পারো, এবং 1/t কে এক্স ধরতে পারো, এবং সাথে তো প্লাস সি আছেই। ওকে, সো এটা যদি তুমি তুলনা করো, নর্মালি কি হয় আমাদের গ্রাফগুলা কি হয় যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, মূল বিন্দুগামী সরল রেখা না y ইজ ইকুয়াল টু mx। আমি যদি তোমাদেরকে একটু দেখাই ভাইয়া, যে নর্মালি কোন একটা গ্রাফ তুমি কিভাবে আঁকো, ধরো এটা হচ্ছে আমাদের x অক্ষ, ওয়েট, ধরো আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে নিই, এটা যদি হয় আমাদের x অক্ষ, তারপর এটা যদি হয় আমাদের y অক্ষ, আমাদের সূত্র কি ভাইয়া? y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y ইজ ইকুয়াল টু mx প্লাস c। আচ্ছা, y ইজ ইকুয়াল টু mx হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরল রেখা, y ইজ ইকুয়াল টু mx এটা হচ্ছে আমাদের কি মূল বিন্দুগামী সরল রেখা। আচ্ছা, মূল বিন্দুগামী, ওকে, মূল বিন্দুগামী সরল রেখা। বাট এখন আমরা কি বলছি? y ইজ ইকুয়াল টু mx প্লাস c বলছি না? আচ্ছা, সরল রেখা। আচ্ছা, mx প্লাস c না? তো মনে রাখবো যে সি এর জন্য এই গ্রাফটা এখান থেকে শুরু না হয়, একটু উপর থেকে শুরু হবে। তাহলে ভাইয়া নিচে যে জিনিসটা বাদ রাখলেন এইটা কি ভাইয়া মনে রাখবো? এই জায়গাটাই হচ্ছে আমাদের যে সি আছে না, এই সি হচ্ছে এই জায়গাটা। ওকে, মনে থাকবে তো? সো এই জায়গাটাই হচ্ছে কি আমাদের সি। আচ্ছা, সি এর জন্য এটা একটু উপরে হয়েছে। তো আর মনে রাখবো এইখানে এইখানে এই যে কোন একটা জিনিসের যে ঢাল আমরা নির্ণয় করি, যেমন আমি যদি এই চিত্র থেকে তোমাকে আমি বলি যে এক পাশে আমরা কি দিব? লগ কেপি, এই পাশে আমাদের লগ কেপি বসে না? এই পাশে যদি এম এর জায়গায় মানে এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় এই পাশে ওয়াই যদি হয় এইটা, তাহলে এই পাশে কি বলবো? আমাদের লগ কেপি না, তাই না? আর এই পাশে কি আমাদের এক্স এর মান না? এক্স এর মান কি আমাদের 1/t না? এইটা যদি হয়, আর এই যে এইটা হচ্ছে আমাদের ধ্রুবক না, আর এটা সরি এটা আমাদের ঢাল না, এটা আমাদের ঢাল প্রকাশ করে, আমাদের ঢাল এম প্রকাশ করে। ওকে, ঢাল এম প্রকাশ করে। পরীক্ষায় যে প্রশ্নটা আসে যে আমাদের এই যে লগ কেপি ডিভাইডেড 1/t বা ভেন্টফের সমীকরণে এই যে ঢালটা আছে, এই যে বা ডেল এইচ ডিভাইডেড বাই আর আছে, এটা কি? এটা আসলে একটা ঢাল। এটা কি? আসলে একটা ঢাল। তাহলে আমরা এখানে লিখতে পারি এম ইজ ইকুয়াল টু মাইনাসের ডেল এইচ ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আমাদের ঢাল, এই জিনিসটা হচ্ছে কি আমাদের ঢাল। সেম ভাবে যদি আমরা লগের ক্ষেত্রে, ওকে, সো লগের ক্ষেত্রে এখানে মূলত একবার হবে লন, এটা হবে আমাদের কি? এটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, জিনিসটা খেয়াল করে, এটা হচ্ছে আমাদের তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে, এবং এইটা হচ্ছে আমাদের তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপোৎপাদী বিক্রিয়ায় আমরা যদি তাপ বাড়াই, এখানে তো উল্টা দিছে তাই না? তার মানে এটা এখানে তাপমান আসলে কমাইছি। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপ যদি কমাই, গ্রাফটা কি উপরের দিকে হবে? আর তাপহারী বিক্রিয়ায় তাপটা যদি বাড়াই, মানে এটা কিন্তু 1/t, বুঝছো? উল্টা জিনিসটা ঘটবে। তাপহারী বিক্রিয়ায় এখানেও কি করছে? তাপটা কমাইছি। তাপহারী বিক্রিয়ায় যদি এখানে তাপটা আমরা কমাই, তাপহারী বিক্রিয়াতে তাপ কমালে গ্রাফও নিচের দিকে যাবে তাই না? তাপহারী বিক্রিয়ায় তাপ লাগবে, তার মানে গ্রাফ নিচের দিকে যাবে না? হ্যাঁ, নিচের দিকে যাবে। তার মানে এখানে এম এর মান এম ইজ ইকুয়াল টু হবে ডেল এইচ ডিভাইডেড বাই -2.303 আর। এইটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, ওকে। তো এখন পরীক্ষায় যেগুলো আসে, আমরা তো যদি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে দেখাই দিই ভাইয়া, পরীক্ষায় এই ছকটা যদি তুমি একটু মনে রাখতে পারো তাহলেই হয়। তাহলে আমাদের ভ্যানটফের সমীকরণের প্রধান সূত্র কোনটা? এইটা হতে পারে, এইটা, অথবা আমাদের আরেকটা কি আছে? আমাদের হতে পারে লগ কেপি ইজ ইকুয়াল টু এইটা। আচ্ছা, গেল। এবং এই ভ্যানটফের সমীকরণে আমাদের যে ঢাল লন কেপি ভার্সেস 1/t গ্রাফে যে ঢাল, এটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ বাই আর। এটা সরাসরি চলে আসে যে নিচের কোনটি ঢাল প্রকাশ করে, এবং লগ কেপি বাই 1/t ক্ষেত্রে শুধুমাত্র 2.303 আর 3 এটা গুণ হবে আর এর সাথে। ওকে, আচ্ছা,
বুঝতে পারছি আশা করি। এটা হচ্ছে গ্রাফের ঢাল। আচ্ছা, এবং দুটি ভিন্ন তাপমাত্রার সাম্য ধ্রুবক বের করতে চাইলে আমরা দুইটাকে আমরা ভাগ দিতে পারি এবং তখন এটা খুব একটা আমাদের ইম্পর্টেন্ট না। এটা জাস্ট একটু দেখে রাখবো। ওকে, সো এতটুকু যদি আমরা কভার করতে পারি, আমাদের সাম্যাঙ্ক বা সাম্য ধ্রুবকের ভ্যান ডের Waals সমীকরণ হতে যে প্রশ্নগুলো পরীক্ষায় যদি আসে, তাহলে আমরা সবগুলা অ্যান্সার করতে পারবো। ওকে? আচ্ছা, আচ্ছা। তারপর দেখো ভাইয়া ২৭ নাম্বার বলতেছে নাইট্রোজেন থেকে নাইট্রোজেন প্লাস 3H2 এটা থেকে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়েছে। কেপি ও কেসির মধ্যে সম্পর্কটা কি হবে? তাহলে সম্পর্ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই কাজ হলো কি আমাদের ডেল এর মান নির্ণয় করে ফেলা। আমাদের কি করা? ডেল এর মান নির্ণয় করে ফেলা। এখানে উৎপাদের কত? ২। উৎপাদের কত? ২। বিক্রিয় কত? ৩ আর ১ কত? ৪। ৩ আর ১ কত? আমাদের ৪। তার মানে এখানে -2 না ডেল এর মান? আচ্ছা, -2 যদি ডেল এর মান হয় আমরা জানি কি জানি আমরা? কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল না? ডেল এর জায়গায় কি এখানে -2 না? আচ্ছা, যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি যে এটাই তো অ্যান্সার, তাই না? তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের কেপি ইজ ইকুয়াল টু কেসি RT ইনভার্স টু। এটা আমাদের কোথায় আছে? এটা হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে তাহলে অ্যান্সার। ওকে, তোমরা জাস্ট ডেল এর মান বের করবা, ম্যাথে বসাবা, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তারপর দেখো মার্কারি 2 অক্সাইড গ্যাসে একটা বিক্রিয়া দেওয়া আছে আরকি। তোমরা জাস্ট বিক্রিয়াটার দিকে খেয়াল করো। আচ্ছা, এই বিক্রিয়ার আমাদের সাম্য ধ্রুবক যদি আমরা বের করি, সাম্য ধ্রুবক যদি আমরা বের করি তাহলে কি হবে? প্রথমেই আমরা বলছিলাম আমাদের সাম্য ধ্রুবকে অবশ্যই জিনিসগুলোকে হয় গ্যাসীয় অথবা অ্যাকুয়াস হতে হবে। হয় গ্যাসীয় অথবা অ্যাকুয়াস হতে হবে। এখানে দেখো ভাইয়া লিকুইড দিয়ে দিছে। তো লিকুইড এবং সলিড দিছে। লিকুইড আর সলিডের সাম্য ধ্রুবকের উপর কোনো কি নাই? প্রভাব নাই। তার মানে এখানে লিকুইড এবং সলিড যুক্ত যেগুলো আছে এগুলো আমরা প্রথমেই কেটে দিব। এগুলো আমরা প্রথমেই কেটে দিব। থাকবে কি? শুধুমাত্র অক্সিজেন। যদি শুধুমাত্র অক্সিজেন থাকে তাহলে আমাদের এখানে সাম্য ধ্রুবক কে হবে? শুধুমাত্র ঘনমাত্রা কার আছে? উৎপাদের মধ্যে শুধুমাত্র ঘনমাত্রা আছে অক্সিজেনের। তার মানে এখানে যেহেতু ওইগুলা নাই, তার মানে এখানে শুধুমাত্র অক্সিজেন হবে না? শুধুমাত্র অক্সিজেন হবে না? উৎপাদ তো উপরে বসে। নরমালি উৎপাদ তো উপরে বসে। আর বিক্রিয়ক কি বসে? নিচে বসে। তো নিচে তো কিছু নাই। নিচে তো আমাদের 1, তাই না? সো যেহেতু নিচে 1 আর উপরে শুধুমাত্র উৎপাদই আছে, তার মানে এখানে শুধুমাত্র সাম্য ধ্রুবক যদি আমরা বলি, এটার অ্যান্সার হবে শুধুমাত্র আমাদের ডি নাম্বার হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ওকে, সো সাম্য ধ্রুবকে আমাদের কি নেই? গ্যাসীয় সাম্য ধ্রুবকের মধ্যে লিকুইড এবং সলিডের কোনো কি নেই? প্রভাব নাই। আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। ওকে, এবার 32 নাম্বার দেখো বিক্রিয়াগুলো কোনটিতে সাম্য ধ্রুবক একটি মাত্র পদার্থের ঘনমাত্রার উপর নির্ভর করে? শুধুমাত্র একটি মাত্র ভূমিকা সেম টাইপের ম্যাথ না যে শুধুমাত্র একটি মাত্র ভূমিকা রাখে কোনটা? অর্থাৎ আমাকে বুঝতে হবে কোথায় কোথায় বাদ যায়। তুমি খেয়াল করো, এটাতে এটা বাদ। এটাতে আসলে ২টা প্রভাবক মানে কাজ করে, একটি মাত্র পদার্থের না। এখানে আমাদের বলছে একটি মাত্র ঘনমাত্রা। তো সবকিছু কেটে গিয়ে একটা থাকবে। একটি মাত্র পদার্থ মানে কি সবকিছু কেটে গিয়ে একটা থাকবে। আচ্ছা, এখানে গ্যাস আছে ৩টাই কাজ করে এখানে ২টাই কাজ করে। সি নাম্বারটা তুমি খেয়াল করো, এখানে সলিড কাটা শুধুমাত্র গ্যাসিয়াস একটা আছে। তার মানে এখানে কি হবে? কেসি ইজ ইকুয়াল টু কার্বন ডাই অক্সাইড এর ঘনমাত্রা, তাই না? সো এটা কি হবে? সি নাম্বারটা হচ্ছে আমাদের এখানে আনসার। আমাদের এখানে আনসার হচ্ছে কি? সি নাম্বার। ওকে, সি। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আচ্ছা, সি নাম্বার হচ্ছে আমাদের এখানে আনসার। সি নাম্বার। ওকে, 33 নাম্বার দেখো ভাইয়া 2NO প্লাস Cl2 থেকে 2NOCl বিক্রিয়ার জন্য 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান দেওয়া আছে। একই তাপমাত্রায় কেসি এর সংখ্যা মান কত হবে? নরমালি এটা থেকে ম্যাথ একটু কম দেয়, বাট যদি তোমাদেরকে যেহেতু দিতেই পারে, তাই না? সহজ ম্যাথগুলো তোমাদেরকে দিতে পারে। দেখো তোমাদের একটু সহজ একটা ম্যাথ দেখাই। আমরা সূত্র কি জানি? আমাদের সূত্র হচ্ছে কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার 10, তাই না? এখানে যে আর আছে না, আর হচ্ছে আমাদের যে মোলার গ্যাসের ধ্রুবক সেটাই। এটা হচ্ছে 8.314 আর টি হচ্ছে আমাদের কেলভিনে তাপমাত্রা আছে। সো এটা যদি আমরা বসাই জাস্ট এখানে কেপি এর মান দেওয়া আছে, বুঝছো? আমরা কেসি এর মান বের করব। কেপি এর মান দেওয়া আছে, কেসি এর মান বের করব। আগে আমরা ডেল এর মানটা বের করে নিই। এখানে আমাদের ডেল যদি আমরা বলি ডেল ইজ ইকুয়াল টু কত? 2 বিয়োগের 3 না? 2 বিয়োগ 3 মানে কি? -1 না? তো ডেল এর মান যদি মাইনাস হয় তার মানে কি? এখানে আমরা বলতে পারি যে কেপি ইজ ইকুয়াল টু কেসি ইনটু কেসি ডিভাইডেড বাই আরটি। ডেলেন এর মান যেহেতু মাইনাস, এখানে ডেলেন এর মান যেহেতু -1 আমরা এখানে নিচে লিখতে পারি অথবা নিচে লিখতে পারি। তো এরকমটা যদি হয় তাহলে আমরা বলতে পারি কেসি ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের প্রশ্নে চাইছে কি কেসির মান না, কেসিকে আমরা এক পাশে রাখবো, বাকি সবগুলিকে অপর পাশে নিয়ে যাব। কেসি ইজ ইকুয়াল টু কেপি ইনটু আরটি। কেপি ইনটু আরটি। আচ্ছা, এখানে কেপি এর মান কত? 1.9 ইনটু 10 কিউব ইনটু 8.314, তাই না? তো 8.314 আমরা
ম্যাথ করার জন্য এটার বেশি নিব না, ঠিক আছে? ওটা আমরা উজ্জ্ব রাখবো। টি এর মান কত? টি এর মান হচ্ছে 25°C, তারপরে 298। আচ্ছা 298 এটাকে কাইন্ড অফ কিন্তু 300 ধরা যায়, ঠিক আছে? তো 298, তো এটাকে আমরা কি করবো জানো? 300 ধরবো যদিও। তো যাই হোক, এটা 1.9, ঠিক আছে? সো 1.9 কে আমরা 2 ধরতে পারি না? 1.9 কে আমরা ধরো 2 ধরলাম, এবং 10 কিউব এইটা ইন্টু 8 ইন্টু 300, এইটাকে যদি তুমি জাস্ট একটু ক্যালকুলেট করো, তাহলেই তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে। ওকে, ক্যালকুলেট করা খুব একটা কঠিন না, আমি আর সেটা দেখালাম না। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 4.6, কিন্তু তুমি জাস্ট অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা বের করবো আর কি। ফুল অ্যান্সার তো আমাদের বের করা যাবে না, বাট আমরা অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা এখানে বের করবো, ঠিক আছে? আশা করি আমরা বাকিটা করতে পারবো। ও আচ্ছা, ওকে, এবার হচ্ছে আমাদের জাস্ট লাস্ট টপিক। দেখো ভাইয়া, অম্ল ক্ষারের শক্তিমাত্রা। অম্ল ক্ষারের শক্তিমাত্রা, অ্যাসিডের শক্তিমাত্রা আমাদের কে হচ্ছে অ্যাসিডের শক্তিমাত্রা। দেখো ভাই, আমাদের কে হচ্ছে আমাদের অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এবং এই অ্যাসিডের বিয়োজন ধ্রুবক পিকে এর ব্যস্তানুপাতিক। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক পিকে এর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা মনে রাখবো ভাইয়া, কে এর মান যত বেশি, অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। এটা মাঝে মাঝে এমসিকিউতে আসে। কে এর মান যত বেশি, অ্যাসিডের শক্তিমাত্রা তত বেশি। এবং হাইড্রাসিডের ক্ষেত্রে, ঋণাত্মক আয়নের আকার বাড়লে অ্যাসিডের তীব্রতা বাড়ে। হাইড্রাসিডের ক্ষেত্রে আমাদের ঋণাত্মক আয়নের ঘনমাত্রা যদি আমরা বাড়াই, তাহলে কি হয়? এটার তীব্রতা বাড়ে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছি। জিনিসটা একটা এরকম যে ঋণাত্মক আয়নের আকার বাড়লে, ঋণাত্মক একটা আয়ন আছে, সেটার আমরা আকার যদি বাড়ে, তাহলে সেটার তীব্রতা বাড়বে। যেমন আমরা বলতে পারি যে হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, HBr, এগুলোর মধ্যে আমাদের ঋণাত্মক আয়ন কি? ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন না? তো এখানে ঋণাত্মক আয়ন এর আকার সবচেয়ে বেশি কার? আয়োডিনের না? সো যার আকার বড় সে সবচেয়ে বেশি কি? তীব্রতা বেশি না? হাইড্রাসিড থেকে দিলে এগুলাই দিবি। যার আকার বড় তার তীব্রতা তত বেশি। সো যার আকার বড় তার তীব্রতা যদি বেশি হয়, তার মানে হাইড্রোজেন আয়োডাইডের বা হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার বাড়লে তার অ্যাসিডের তীব্রতা বাড়বে, অর্থাৎ হাইড্রোজেন আয়োডাইড এখানে সবচেয়ে বেশি তীব্র। যে এখানে হাইড্রোজেন আয়োডাইড এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি তীব্র। ইয়ার মধ্যে সবচেয়ে বেশি, হাইড্রাসিডের মধ্যে সবচেয়ে বেশি তীব্র, কারণ কি? তার আকারটা বেড়ে গেছে। আর কে এর মান যার বেশি, তার তো শক্তিমাত্রা এভাবেই বেশি, যেটা হচ্ছে পিকে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, এই জিনিসগুলো একটু মনে রাখবো। দেন যদি আমরা একটু দেখি এই ইয়ার ক্ষেত্রে অক্সি অ্যাসিড, এটা আমাদের পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট ভাই, তোমাদের সামনের পর কিন্তু চলেও আসতে পারে, ঠিক আছে? তোমাদের অ্যাডমিশন টেস্টে এগুলো মানে প্রচুর আসে, অক্সি অ্যাসিডের শক্তিমাত্রা। অক্সি অ্যাসিড যদি হয়, অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি করি? আমরা কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বের করি। আমাদের যে কেন্দ্রীয় পরমাণু তার জারণ মান বের করি। মনে রাখবো, কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি, যার যত বেশি সে তত শক্তিশালী। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান যত বেশি সে তত শক্তিশালী। এখানে কেন্দ্রীয় পরমাণু দুইটার ক্ষেত্রে কি? দেখো ভাইয়া, কেন্দ্রীয় পরমাণু কিভাবে আমরা বুঝি? তুমি কিভাবে বুঝো ভাইয়া? মনে রাখবা, কেন্দ্রীয় পরমাণু আমরা বুঝি যে কম থাকে। কেন্দ্রীয় পরমাণু কিভাবে বুঝি ভাইয়া? যে কম থাকে। তুমি দেখো, নাইট্রিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন কম আছে, মানে নর্মালি তুমি বলবো হাইড্রোজেন কম আছে না? হাইড্রোজেন আসলে কেন্দ্রীয় পরমাণু হয় না ভাইয়া, ঠিক আছে? নাইট্রোজেন তুমি দেখবে, এটা মেইনলি হচ্ছে, তুমি যদি এটার ফিগার ড্র করো, নাইট্রোজেনকে তুমি দেখবা মাঝখানে আছে, এই জন্য এটাকে কেন্দ্রীয় পরমাণু বলতেছি। আর দেখে বুঝি সে সবচেয়ে কম আছে। যাই হোক, এখানে আমাদের হচ্ছে নাইট্রোজেন হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। দেখি যে সালফার এখানে কম আছে, বা বলতে গেলে সালফার এখানে কেন্দ্রীয় পরমাণু। এখন তোমরা একটু প্র্যাকটিস করতে তো বুঝে যাবা, এগুলা মানে কনফিউশনের কিছু না ভাইয়া। এমন না যে পরীক্ষা তোমাকে কনফিউজ, না, কেন্দ্রীয় পরমাণু দেখলেই বোঝা যায়, একটা মৌলের কেন্দ্রীয় পরমাণু এইটা দেখলেই বোঝা যায়। দেখো, নাইট্রিক অ্যাসিডের মধ্যে আমাদের, দেখো হাইড্রোজেনের ইয়া কত আমাদের +1, অক্সিজেনের কত -2 × 3, তার মানে 6, তার মানে এটা কত আমাদের +5 না জারণ মান? আচ্ছা, তারপরে ইয়ার মধ্যে এটা হচ্ছে +2, এটা হবে -2 × 4 না? তাহলে এটা কত হবে? এটা +6 না? বুঝছো তো ভাইয়া? এটা হচ্ছে আমাদের -6, এটা +1, এই জন্য এটা হচ্ছে +5। এটা হচ্ছে আমাদের কত? -2 × 4 +2, সাথে কত, মানে এটা যদি +2 হয়, তার মানে এটা +6 না? কারণ টোটাল আমাদের 8 বানাতে হবে। না? তোমাকে আমি যদি বলি যে এখানে এটা হবে +1 প্লাস এক্স মাইনাসের কত 2 × 3 ইজগুলো কত আমাদের 0 না? আচ্ছা, সো সেম ভাবে দেখো, H2SO4 এর জন্য +2 প্লাসের এক্স মাইনাসের 2 × 4 ইজগুলো 0 না? দেখো, এখানে এক্স এর মান বের করো। এখানে এক্স এর মান কত? তুমি দেখো এই পাশে কত, 6 মাইনাসের 1 মানে কত? 5। এখানে এক্স এর মান বের করো। এখানে কত? 8 মাইনাসের 2 মানে কত?
6 এই জিনিসটাই আমরা এখানে করছি। ঠিক আছে? তো দেখো ভাইয়া এখানে যার জারণ মান যত বেশি সে তত বেশি কি? তীব্র না? সো এখানে জারণ মান বেশি কার? এই 5 এবং 6 এর মধ্যে জারণ মান বেশি কার? 6 এর না? তার মানে কি? H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড এখানে কি? বেশি শক্তিশালী। ওকে? সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী। আচ্ছা, ঠিক আছে। এখানে একটা ট্রিক্স মনে রাখো ভাইয়া। এটা সবসময় মানে তোমরা এমসিকিউতে আসলেও সবগুলো বের করা না ছাড়াও বের করতে পারো। তোমাদের এমসিকিউতে বেশিরভাগ অপশনের ক্ষেত্রে তোমরা জারণ মান বের করো, ঠিক আছে? এটা ভালো বুদ্ধি। বাট তুমি যদি আরো ইজিলি করতে চাও, যদি অপশনে কোনোভাবে তুমি HClO4 দেখো না? HClO4 এইটা থাকে তাহলে এটা হবে সবচেয়ে বেশি তীব্র। যদি HClO4 থাকে তাহলে এটা হবে সবচেয়ে বেশি। কেন হয় ভাইয়া জানো? HClO4 কে তুমি যদি ভেঙে লেখো তাহলে এটা -2 × 4 না? আর এটা কি +1 না? তো এইটার আসলে হয় কি +7। এত জারণ মান আসলে নরমালি অন্যগুলার হয় না। এই +7 নরমালি অন্যগুলার হয় না। তাই +7 এটার জারণ মান সবচেয়ে বেশি। তাই এটা সবচেয়ে বেশি তীব্র। তাই ট্রিক্স হচ্ছে অপশনে যদি HClO4 থাকে তাহলে HClO4 সবচেয়ে বেশি আমাদের তীব্র হবে। আশা করি বুঝতে পারছি। এবার দেখো ভাইয়া যদি কেন্দ্রীয় মৌলের জারণ মান সেম হয়ে যায়। আমরা এতক্ষণ বললাম কেন্দ্রীয় মৌলের জারণ মান যার বেশি সে বেশি তীব্র। বাট যদি আমাদের কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান হয়ে যায় তাহলে কি হবে ভাইয়া? কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সমান হয়ে গেলে আমরা যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি তীব্র। যার কেন্দ্রীয় মৌলের আকার ছোট সে বেশি তীব্র। এভাবেই মনে রাখি যে ছোট মরিচের ঝাল বেশি না। জারণ মান সেম হয়ে গেছে ঠিক আছে। বাট যে ছোট হবে, ছোট মরিচের ঝাল বেশি তার মানে সে বেশি তীব্র হবে। ঠিক আছে? তো তুমি যদি একটু খেয়াল করো এই যে HClO4- এখানে -2 × 4 এখানে কি +1 এটা কত আমাদের +7 এবং একই সাথে আমাদের -2 × 4 এখানে +1 তার মানে এখানে কি হবে +7 তো দুইটারই আমাদের 7 না? দুইটাই 7 হওয়া সত্ত্বেও এখানে আমরা কি জানি? এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলার মধ্যে আকার কার বড়? আকার আমাদের এইটা, তারপর এইটা, তারপর এটা। এখানে যেহেতু আমাদের ক্লোরিন আর ব্রোমিন আছে, এগুলার মধ্যে আমাদের ব্রোমিনের আকার বড় না? ব্রোমিনের আকার বড় না, আর ক্লোরিনের আকার ছোট না? আর আমরা বলছিলাম যার আকার ছোট সে বেশি তীব্র। যার আকার ছোট সে বেশি তীব্র। তারপরে এখানে ক্লোরিনযুক্ত যেটা আছে এইটা বেশি তীব্র হবে। ক্লোরিনযুক্ত যেটা আছে কি এটা বেশি তীব্র হবে না? কারণ কি ক্লোরিনের আকার ব্রোমিন হতে অনেক ছোট। ওকে? আশা করি বুঝতে পারছি। এবার দেখো ভাইয়া আমরা যেমন শেষ পর্যায়ে চলে আসছি। দেখো ভাইয়া জৈব অ্যাসিডের ক্ষেত্রে মনে রাখবা জৈব অ্যাসিডের ক্ষেত্রে কোনো একটা যৌগে যদি হ্যালোজেন থাকে, কোনো একটা যৌগে ১ম এ দেখবো আমরা হ্যালোজেন আছে কিনা। হ্যালোজেন কোনগুলা ভাইয়া? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো আছে কিনা। যদি কোনো একটা যৌগে হ্যালোজেন থাকে মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন থাকে তাহলে যার হ্যালোজেন থাকবে সে বেশি তীব্র। যার হ্যালোজেন থাকবে সে বেশি তীব্র। এখন এই হ্যালোজেনগুলোর মধ্যে যদি আবার এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কোনটা থাকলে বেশি তীব্র, কোনটা থাকলে একটু কম তীব্র, তাই না? তো তোমার হ্যালোজেন থাকলে তীব্র। এটা কোনো সন্দেহ নেই। বাট হ্যালোজেনগুলোর মধ্যে যদি আবার আমরা তুলনা করি তাহলে আমাদের ফ্লোরিন থাকবে সবার আগে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। অর্থাৎ আমাদের এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এটার ক্রমটা এইভাবে যাবে। সবার আগে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। বুঝতে পারছি তো? ওকে। সো প্রথমে আমরা হ্যালোজেন দেখব। ওকে ফাইন। যদি হ্যালোজেন একাধিক থাকে তাহলে ফ্লোরিন যদি যার বেশি থাকবে সে ধরো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন সবগুলোই আছে। কোনটা বেশি তীব্র হবে? ভাইয়া ফ্লোরিন যেটাতে আছে সেটাতে। আবার ধরো মানে একাধিক আছে। ধরো ফ্লোরিনের মধ্যে একটাতে আছে ফ্লোরিন ১ টা, আরেকটাতে আছে ফ্লোরিন ২ টা, আরেকটাতে আছে ফ্লোরিন ৩ টা, আরেকটাতে ৪ টা। ফ্লোরিন যার যত বেশি থাকবে, ফ্লোরিন যার যত বেশি থাকবে সে তত বেশি তীব্র হবে। বুঝতে পারছো তো? ১ম এ দেখবো আমরা হ্যালোজেন আছে কিনা। ওকে ফাইন হ্যালোজেন থাকলে সে তীব্র। আচ্ছা। আবার যদি হ্যালোজেন মাল্টিপল থাকে তাহলে ফ্লোরিন যেটাতে বেশি থাকবে সেইটা বেশি তীব্র হবে। ওকে? আচ্ছা। তারপর দেখো হ্যালোজেন না থাকলে কার্বন সংখ্যা যার কম আমাদের হ্যালোজেন না থাকলে কার্বন সংখ্যা যার কম সে বেশি সক্রিয়। হ্যালোজেন যদি তোমার না থাকে তাহলে কার্বন সংখ্যা যার কম সে বেশি সক্রিয়। এইটা বেশি আসে বুঝছো? আমাদের অ্যাসিডগুলোর মধ্যে এইটা বেশি আসে। ওইগুলো একটু কম দেয়। সো এই যে হ্যালোজেন না থাকলে কার্বন সংখ্যা যার কম সে বেশি সক্রিয়। উদাহরণটাই তুমি বুঝতে পারতেছো। এই যে CH3COOH এইটা এখানে কি কার্বন সংখ্যা ২ টা না? এখানে কার্বন সংখ্যা কয়টা? ৩ টা না? সো কার্বন সংখ্যা ৩ টা এখানে হচ্ছে আমাদের ৩ টা। এখানে হচ্ছে কয়টা? আমাদের ২ টা। তার মানে কার্বন সংখ্যা যার কম সে বেশি সক্রিয় না? কার্বন সংখ্যা যার কম সে বেশি আমাদের সক্রিয়। এজন্য আমাদের ইথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের এখানে বেশি সক্রিয়। কেন সক্রিয় হইছে আমাদের এখানে বুঝছি? আশা করি বুঝতে পারছি। হ্যালোজেন যদি না থাকে কার্বন সংখ্যা যার কম সে বেশি সক্রিয়। ওকে? আচ্ছা। আশা করি তোমাদের জিনিসগুলা কি ক্লিয়ার। আচ্ছা। সো এবার যদি আমরা একটু দেখি যে ক্ষারের ক্ষেত্রে কি হবে ভাইয়া? সেম জিনিসগুলা ক্ষারের ক্ষেত্রে কি হবে? ক্ষারের ক্ষেত্রে আমাদের Kb হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক।
একটু আগে আমরা কে বলছি অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, কেবি হচ্ছে আমাদের ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্ষারের বিয়োজন ধ্রুবক। ক্ষারের বিয়োজন ধ্রুবক। এখন কেবি এর মান যত বেশি হবে তার তীব্রতা তত বেশি। কেবি এর মান যত বেশি হবে না, তার তীব্রতা বেশি হবে। কেবি এর মান যত বেশি হবে তার তীব্রতার মান বেশি হবে। ঠিক আছে? তো এখানে অপশনগুলোর মধ্যে একটু মনে রাখো, তোমাদের মাঝে, মাঝে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে। সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে। এগুলা দুর্বল না ক্ষার, এগুলো দেখেই আসলে চেনাটা বেস্ট। ঠিক আছে? এত কিছু আসলে পরীক্ষার হলে চিন্তা করার সুযোগ নাই। তোমাকে দেখেই বুঝতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কোনটা তীব্র কোনটা। মনে রাখবা আমাদের এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই ২ টা হচ্ছে আমাদের তীব্র ক্ষার। এই ২ টা কি আমাদের তীব্র ক্ষার, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের দুর্বল ক্ষার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আমাদের এখানে দুর্বল ক্ষার। মূলত আমাদের অ্যামোনিয়াযুক্ত যেগুলা থাকে না, অ্যামোনিয়াযুক্ত এগুলো মূলত আমাদের দুর্বলই হয়। বেশিরভাগ ক্ষেত্রে অ্যামোনিয়াযুক্ত যেগুলা থাকে এগুলো আমাদের দুর্বলই হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের তীব্র ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের কি দুর্বল ক্ষার। তাহলে সোডিয়াম আর পটাশিয়ামের যেগুলা সেগুলা তীব্র, অ্যামোনিয়ারটা আমাদের কি ক্ষার। ওকে? আচ্ছা, আশা করি পারবা। এবার দেখো ভাইয়া এই এমসিকিউতে এগুলা বেশি আসে। তো তোকে যদি একটু বলি যে এইগুলার মধ্যে সবচেয়ে তীব্র কোনটা? এগুলোর মধ্যে সবচেয়ে তীব্র কোনটা? আর এইটার মধ্যে সবচেয়ে তীব্র কোনটা? আচ্ছা। সো তুমি যদি জারণ মান চিন্তা করো, জারণ মান যদি কল্পনা করো, তুমি দেখবা কি এই যে এই সব এটার হচ্ছে আমাদের +7 কিভাবে হইলো আমি একটু তোমাকে দেখাই। আসো। এখানে হচ্ছে আমাদের কি -2 × 4 প্লাস এর 1, এখানে কি থাকবে আমাদের +7। এখানে সেম ভাবে -2 × 4 +1 প্লাস এর 7। আচ্ছা, এটা কি হবে -3 × 2, সরি একটু উল্টা লিখছি। -2 × 3, এখানে হচ্ছে আমাদের কি +1, এখানে কি হবে আমাদের +6 না? আচ্ছা, একটু ভুল লিখছি, +5। ৩ দুগুণে 6 +5। আচ্ছা, সো এখানে দেখো -2 × 3, ৩ দুগুণে 6 প্লাস এর 1, 6 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই বা অন্যভাবে বললে এখানে লাগবে কত আমাদের 5 লাগবে। সো এখান থেকে আমি যে বলছিলাম যে যদি আমাদের HClO4 আমাদের অপশনে থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে অবশ্যই HClO4। যদি HClO4 আমাদের অপশনে থাকে আমাদের অ্যান্সার হবে HClO4। একইভাবে এই যে জৈব অ্যাসিডগুলো আছে, জৈব অ্যাসিড এগুলা কি সব জৈব অ্যাসিড না? আর জৈব অ্যাসিডের ক্ষেত্রে তীব্রতার ক্রম কি ছিল? যার কার্বন সংখ্যা যত কম সে তত তীব্র না? যার কার্বন সংখ্যা যত কম সে তীব্র না? এবং একই সাথে আমরা সেকেন্ডলি পড়ছিলাম যার হ্যালোজেন থাকবে সে বেশি তীব্র। তো আগে আমরা হ্যালোজেন দেখব। তার মানে এখানে দেখো এই ইয়েগুলার মধ্যে আমাদের হ্যাঁ ঠিক আছে, প্রথমে কার্বন সংখ্যা কম ঠিক আছে। বাট আমাদের হ্যালোজেন যেহেতু আছে আমরা হ্যালোজেনকে বেশি প্রাধান্য দিব না? আবার হ্যালোজেনের মধ্যে হ্যালোজেন যার বেশি, হ্যালোজেনের মধ্যে হ্যালোজেন যার বেশি সে বেশি তীব্র না? এখানে দেখো সি নাম্বারটা আমাদের হচ্ছে হ্যালোজেন বেশি। এটা আমাদের হ্যালোজেন বেশি। যেহেতু সি নাম্বারটা আমাদের হ্যালোজেন বেশি, তার মানে এই সি নাম্বারটা হচ্ছে আমাদের অধিক তীব্র। সি নাম্বারটা হচ্ছে কি আমাদের অধিক তীব্র। ওকে? সো আশা করি বুঝতে পারছি। হ্যালোজেনটা হচ্ছে আমাদের অধিক তীব্র। সো এই ছিল আমাদের রাসায়নিক পরিবর্তনের কম্প্যাক্ট ক্লাস। সো তোমাদের এই চ্যাপ্টার থেকে বাফার দ্রবণের ক্রিয়াটা একটু বাকি আছে। সো এইটা আমি আরেকটা তোমাদের জন্য একটা ছোট ভিডিওর মাধ্যমে বাফার দ্রবণের যে কনসেপ্টটা আছে সেটা তোমাদের জন্য আমি ভালোভাবে ক্লিয়ার করে দিব। ওকে? খুবই সহজ জিনিস। আমরা একটা এমসিকিউ কিছু এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদেরকে ইনশাআল্লাহ সেই জিনিসটা দেখিয়ে দিব। ওকে? সো সবাই আজকের ক্লাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাইও। ওকে? না জানলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা। ওকে? সো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ওকে? সবাই ভালো থাকো। টাটা। আসসালামু আলাইকুম।